ওয়েলকাম ব্যাক। তোমরা শুনছো গল্প বলার 43 নম্বর এপিসোড। আর আজকের এপিসোডটা এই মুহূর্তে যারা লাইভ দেখছো তারা প্লিজ একটা লাইক করে কমেন্ট করে জানাও গল্প বলার এপিসোডগুলো তোমাদের কেমন লাগছে। আর আজকের এপিসোডে তোমাদের জন্য থাকছে একটা ভয়ানক কল রেকর্ডিং। আর আমার সাথে কলে রয়েছে উত্তর কলকাতার বাগবাজার থেকে ঋতিকা নন্দী। ঋতিকার জীবনে যে ভয়ানক ঘটনাগুলো ঘটে গেছে, আশা করছি সেই ঘটনাগুলো তোমাদের প্রত্যেককে শিহরিত করবে, কারণ এখনো পর্যন্ত আমার মনে হয় গল্প বলাতে এই ধরনের ভয়ানক ঘটনা কখনো শোনানো হয়নি। তো আজকের এপিসোডটা শেষ পর্যন্ত অবশ্যই শুনবে, তাহলে বুঝতে পারবে একটা ছোট্ট ভুল কিভাবে মানুষের জীবন ও তার পরিবারকে পুরোপুরি তছনছ করে দিতে পারে। এখন ঘড়িতে রাত 10টা আর আমি অরিত্র থাকছি তোমাদের সাথে মারাত্মক একটি ভয়ানক সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। স্পটিফাই অরিজিনাল হরর পডকাস্ট। হ্যালো ঋতিকা, কেমন আছো? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আর তোমাদের সবার ভালোবাসায় গল্প বলা যেভাবে এগোচ্ছে তাতে আমার ভালো থাকারই কথা। তো কিছুদিন আগে তুমি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিলে। তো তারপর তুমি আমায় তোমার পরিবারের সাথে ঘটে যাওয়া, ইনফ্যাক্ট তোমার দাদার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করেছিলে। হ্যাঁ, তো সেই যে ঘটনাটা তোমার পরিবারের সাথে ঘটে গেছে, তো আমি চাই আমার গল্প বলা পরিবারের সাথে, মানে সবার সাথে তুমি এই ঘটনাটা শেয়ার করো। ঠিক আছে। আমার নাম হচ্ছে ঋতিকা নন্দী, আর আমি বাগবাজারে থাকি। মানে পুরোপুরি বলতে পারো নর্থ কলকাতা। আর বাগবাজারের তো বিখ্যাত গঙ্গার ঘাট সবাই জানে, তো ওখানেই থাকি আমি। তো ঘটনাটা মেনলি মানে শুরু হয় আর কি যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন থেকে। আর সালটা ছিল 2010। তো প্রথমে যেটা হয়, জুন মাসে আমার ঠাকুমা মারা যান। তো ঠাকুমা মারা যাওয়ার পরে এবার আমাদের যেহেতু যৌথ পরিবার ছিল, তো ওখানে অলমোস্ট আমরা 15 জন মতন ফ্যামিলি মেম্বার ছিলাম। তো মারা যাওয়ার সময় যেটা হয় আর কি, সবাই একসাথে হই এবং 15 দিন ধরে একসাথে ওই আর কি যা হয় মারা যাওয়ার সময় ওই হবিষ্যি টবিষ্যি করা, খাওয়া দাওয়া এইসবগুলো হতে থাকে। তো প্রথমত মানে আমার দাদা, যার কথা আমি বলবো এখানে, সে আমার নিজের দাদা নয়, আমার পিসির ছেলে, মানে বড় পিসির ছেলে। আর সে ছিল আমাদের ফ্যামিলিতে কাজিনদের মধ্যে সবচেয়ে বড়। আর আমি আমাদের ফ্যামিলির মানে সমস্ত আর কি ভাই বোনেদের মধ্যে সবচেয়ে ছোট। তো সেই হিসেবে দেখতে গেলে ওর সাথে আমার বন্ডিংটা একটা অন্যরকম ছিল, মানে ও আমাকে খুব স্নেহ করতো এবং অত্যন্ত বেশিই প্যাম্পার করতো। আর ওর কাছে আমি আঁকা শিখতে যেতাম। ও ছিল একজন আর্টিস্ট। ও এরকম একাডেমি অফ ফাইন আর্টসে ওর বিভিন্ন ক্যানভাসে আর কি আঁকা টাকা, পেন্টিং এসব বিক্রি হতো। এবং ও আঁকা টিউশনি করেই, মানে ওটাই ওর প্রাইমারি সোর্স অফ ইনকাম ছিল। তো শুরু হয় জিনিসটা এরকম ভাবে, আমার ঠাকুমা মারা যাওয়ার কিছুদিনের মধ্যে কি হয়, রাত্রের বেলা আমরা যখন শুতাম তখন মানে ঠিক 2:30 থেকে 3টের মধ্যে, যেটা আমি পার্সোনালি দেখেছি, এক একজন এক এক রকম দেখেছে, বাট আমি আমারটা বলছি। আমি যেটা পার্সোনালি দেখেছি, তখন গরমকাল ছিল, প্রচন্ড গরম, ফ্যান চলছে, লাইটও অফ। তো নর্থ কলকাতা যেটা হয়, স্ট্রিট লাইট গুলো খুব জোরালো হয়। তো আমাদের ঠিক আমার রুমের পাশেই যে স্ট্রিট লাইটটা ছিল সেইটা জ্বলতো বলে আমাদের ঘরে কোনো আলো জ্বালাতে হতো না। তো শুয়ে আছি এরকম, আমি আর আমার দিদা শুয়ে আছি, আর বাবা মা অন্য ঘরে। তো হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়, প্রচন্ড গরম লাগে। তো ভাবলাম হয়তো মানে ফ্যানের স্পিডটা কম কম লাগছে। কিন্তু তারপরে হঠাৎ দেখি ঘরের মধ্যে একটা আলো, এবং মানে জোনাকির মতন জাস্ট একটা আলো ঘরে ঢুকলো। ঢুকে জাস্ট ঘরটাকে পুরো সার্কেল করে আবার আলোটা বেরিয়ে গেল। মানে আমি জাস্ট একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে দেখলাম। এবার আমি তখন ক্লাস 8-এ পড়ি, আমি স্বাভাবিক একটু ভয় পেয়ে গেছি। আর বাড়িতে সবসময় একটা এরকম মানে মারা যাওয়া, আত্মা শান্তি পাওয়া এই ধরনের কথাবার্তা চলছে, তো মানে একটা মানে বেশ ভয়ই পেয়েছিলাম। তো আমি রাত্রেবেলা আর কাউকে কিছু বলিনি, কিন্তু সকালবেলা উঠে সবাইকে জানালাম। তো মানে কেউ আর কি, আমি বুঝতে পেরেছিলাম পরে যাতে আমি বেশি ভয় না পাই, তাই জন্য কেউ ব্যাপারটা খুব একটা আমল দেয়নি। কিন্তু এই একই জিনিস নাকি আমার যে মানে জ্যাঠার মেয়ে আছে বা ছেলে আছে তাদের সাথেও ঘটেছে, এবং তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ঘরে শুতো। তো তাদের সাথেও ঘটেছে। এবার এই জিনিসটা যখন চায়ের আসরে একসাথে আলোচনা হচ্ছে, তখন বাড়ির বড়রা, মানে বেসিক্যালি আমার মেজো জেঠিমা ঠিক করে যে এরকম বাচ্চারা ভয় পাচ্ছে, তো এটা তো ঠিক না, এটা ব্যবস্থা হওয়া দরকার। তো আমাদের যিনি ফ্যামিলির যিনি আর কি ঠাকুর মশাই, আমরা তাদের ওই মানে মানে মায়েরা বলতো আর কি ঠাকুর মামা, আমরা ঠাকুর দাদু বলতাম এরকম।
তো তাকে যোগাযোগ করা হয়। তো সে এরকম যেতে বলে তার কাছে, মানে তখন কিন্তু আমাদের অসৎ চলছে, ঠিক আছে, মানে মিটে যায়নি, মানে শ্রাদ্ধ তো টাদ্ধ কিছু এই হয়নি। ঘটনাটা তোমার ঠাকুমা মারা যাওয়ার পর শুরু হয়, তাই তো? পরই শুরু হয়, মানে 1 জুন মারা গেছে, এই 4-5 তারিখ থেকে শুরু হয় জুন মাসে, ঠিক আচ্ছা। আছে। মানে প্রথম 2-3 দিন কিছু হয়নি, বাট তারপরে আস্তে আস্তে শুরু হয় জিনিসটা, এবং এটা প্রত্যেকদিন রাত্রিবেলাই হতো, এবং সেটা প্রত্যেকে, মানে আমরা যারা ওই নাতি নাতনিরা ছিলাম প্রত্যেকে দেখতে পেতাম। আর কেউ কিন্তু দেখতে পেত না, মানে মা বাবা বা জ্যাঠা জেঠি এরা দেখতে পেত না, আমরা যারা নাতি নাতনিরা ছিলাম তারা দেখতে পেতাম। তো প্রসঙ্গত বলে রাখা ভালো, আমার মানে কাজিনরা হিসেবে যদি সেই হিসেবে যাচ করি তাহলে আমরা 8 জন ছিলাম। তো এরকম 8 জনই দেখতে পেতাম। তো তখন ওই ঠাকুর দাদুর কাছে যাওয়া হয়, তিনি ওই 8 জনের জন্য 8খানা তাবিজ করে দেন এবং বলেন যে ওটা মানে মেয়েরা বাঁ হাতে পড়বে আর ছেলেরা ডান হাতে পড়বে। এবং যেদিন ঘাট কাজ, মানে শ্রাদ্ধের আগের দিন, যেদিন গঙ্গায় স্নান টান করতে হয়, নখ কাটতে হয়, ছেলেদের চুল টুল কাটতে হয়, সেই দিনকে ওটা স্নানের পরে হাত থেকে খুলে গঙ্গায় ফেলে দিয়ে পেছনে ঘুরে না তাকাতে চলে আসতে উঠে। তো আমরা সেই মতন প্রত্যেকে, তারপরে ওটা পড়ার পরে কিন্তু আর আমাদের সেরকম কিছু হয়নি। তো তারপরে তো সবকিছু ভালোভাবেই মেটার পরে, এবং যেদিন মানে ঘাট কাজ হয় সেদিনকে আমরা প্রত্যেকে স্নান টান করি, স্নান টান করে ওই তাবিজটি ফেলে দিয়ে, গঙ্গা থেকে ফেলে দিয়ে উঠে আসি। এবার যেটা হয়, গরমকাল, বেশ একটা সবাই মিলে একসাথে স্নান করতে গেছি গঙ্গায়। এবার আমাদের দাদারা যারা, তো তারা তো সাঁতার টাতার কাটছে, বিভিন্ন রকম ইয়ে করছে। তো এরকম করতে করতে, মানে যে আমার যে দাদাকে নিয়ে আজকের ঘটনাটা এগোবে, সেই দাদার, মানে আমরা সবাই উঠে চলে আসি, বাট ওরা যেহেতু সাঁতার কাটছিল 2-4 জন, তো ওরা একটু দেরিতে আসে। তো যখন ওই হাতের থেকে ওটা খুলে ফেলে দিচ্ছে, তখন দাদার মনে হয় যে আমি দাদাকে ডাকছি, মানে পেছন থেকে ডাকছি। তো দাদা তুমি ভাবে তো যে বললে যে তুমি চলে এসেছিলে। আমরা উঠে চলে এসেছি। এবার যেহেতু মেয়েদের ঘাট আর ছেলেদের ঘাট আলাদা হয়, তাই জন্য ও সেটা দেখেনি যে আমরা উঠে চলে এসেছি, ঠিক আছে। মানে আমরা তখন ড্রেস চেঞ্জ করছি ওখানে চেঞ্জিং রুমে, আর ওরা তখন ছেলেদের ঘাটের দিকে তখনও সাঁতার টাতার কাটছে, মানে এমনি আর কি শুনতে পাচ্ছি যে ওরা কথা টথা বলছে পাশাপাশি, তো একদম জাস্ট একটা ওই মানে দেওয়াল তোলা, যে ছেলেদের ঘাট আর মেয়েদের ঘাট, বাগবাজারের হ্যাঁ, গঙ্গার হ্যাঁ। ঘাটটা যেরকম হয়, তো সেই রকম। বাট ওর মনে হয় যে আমি সামহাও, মানে আমি ওকে দাদা ভাই বলতাম, দাদা ভাই বলে চেঁচাচ্ছি। এবার ও ভেবেছে হয়তো আমি কোনো কারণে জলে মানে আর কি উঠতে পারিনি, বা সাঁতার কাটতে গিয়ে কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে। ও তখন আবার পেছন দিক থেকে ঘুরে যায় আমাকে, মানে আমি সত্যি আছি কিনা দেখার জন্য। বাট ততক্ষণে অলরেডি সবাই উঠে এসেছে, ওই একমাত্র ছিল যেরকম পেছন ঘুরে জিনিসটা দেখেছিল হাতের থেকে তাবিজটা ফেলে দেওয়ার পরে। তারপরে তো পাড় থেকে সবাই চেঁচামেচি করে যে কি হলো, এতক্ষণ ধরে কি করছিস। তো তারপরে ও উঠে চলে আসে। তো তখনও কিছু বলেনি। পরে যখন আমরা সবাই মিলে বাড়িতে আসি, তখন ও বলল যে তুই কি আমাকে ডেকেছিলিস? আমি তখন বললাম যে না তো, আমি তো মায়েদের সাথে উঠে চলে এসেছি। বললো যে না, মনে হলো তো না তুই ডাকলি, আমি সেজন্য একবার পেছনে আবার গেলাম সাঁতার কেটে, তোদের ওই দিকটা তো যেতে পারবো না, আমি যেন তোকে ডাকলাম, কই তুই তো সাড়া দিলি না। বললাম না, আমি তো তোমায় ডাকিনি। এই ঘটনাটা এইখানেই শেষ, তারপরে আর কিছু হয়নি। এবং যেদিনকে আমার ঠাকুমার মৎস্যমুখী ছিল, প্রসঙ্গত বলা ভালো, সেই দিনকেই আমার ওই দাদার জন্মদিন ছিল, 19শে জুন, ঠিক আছে। আর ওর সাথে আমার একটা অদ্ভুত মিল আছে, ওর 19শে জুন জন্মদিন আর আমার হচ্ছে 19শে অগস্ট। তো আমরা মানে এই ডেটটা সেম আর কি। তো সেই হিসেবে আর কি, মানে সেলিব্রেশন হলে মানে আমাদেরকে সবাই এই 19th বলে ওরকম ডাকতো, যে 19th জন্মেছি। তো সেই দিনকে, যেদিনকে ঠাকুমার আর কি মৎস্যমুখী, সেদিনকে ওর জন্মদিন ছিল। এবং আমরা ওই অত খাওয়া দাওয়ার পরেও রাত্রেবেলা কেক এনে, স্প্রাইট এনে সেলিব্রেট করেছিলাম ওর বার্থডেটা। তো তখন, এবং সবাই ওকে রাগিয়েছিল যে এই বছর তো সিঙ্গেল হলো, পরের বছর যেন আমরা বৌদিকেও পাই। মানে ওর বিয়ের জন্য সম্বন্ধ দেখা হচ্ছিল, ওর বিয়ের কথা হচ্ছিল। তো মানে বিয়ে করবে, বিকজ হি ওয়াজ এলিজিবল, এবং ওর বেশি বয়স না, 31 কি 32 বছর বয়স ছিল, ঠিক আছে। মানে আমার সাথে অনেকটা এজ গ্যাপ ছিল, কিন্তু মানে ওর যত মানে বিয়ের বয়স হয়ে গেছে। তো ও হাসলো, হেসে, মানে ও জাস্ট একটাই কথা বলেছিল, আমি জানি না এটা কেন বলেছিল, মানে একটা মানুষের ইনটিউশন হয়তো কাজ করে যে সে আর বেশি দিন নেই। তো ও জাস্ট বলেছিল দেখা যাক পরের বছর কোথায় থাকি না থাকি, শুধু এইটুকু কথা বলেছে। তা আমরা কেউ পারতাম না। এইবারই আসল ঘটনাটা ঘটে কিছুদিন মানে ঠাকুমার যেদিনকে শ্রাদ্ধ হয় সেদিনকে ঠাকুর দাদু, আমার বড় জেঠু যেহেতু বড় ছেলে ছিল, তো তার একটু বেশি কাজ থাকে ওই শ্রাদ্ধের দিন। তো কাজের সময় বলেছিল যে তোর মা কিন্তু দোষ পেয়ে মারা গেছে, কি ত্রিপাদ দোষ পেয়েছে, তো দোষটা কাটিয়ে নিবি 45 দিনের মধ্যে। তো আমার বড় জ্যাঠা খুব একটা পাত্তা দেয়নি থেকে বড় কথা ভেবেছে যে আমার মা দোষ পেয়ে মারা গেছে, মানে এটা একটা লজ্জার ব্যাপার।
এটা কাউকে বলবো একটা ছিচিৎকার হবে, তার থেকে চেপে যায়। সে বলেনি, আমরা কেউ জানি না। আমার ছোট পিসি যে ছিল, তিনি অবিবাহিত। তিনি আমাদের মানে আমাদের যে ঠাকুর দাদু, তিনি বেলগড়িয়ায় থাকতেন। তো ওখানে গঙ্গার জল পাওয়া যেত না। এবার ওনার বাড়িতে নারায়ণ শিলা রোজ পুজো হয়, তো গঙ্গার জল লাগতো। তো আমার পিসি একদিন ওই গঙ্গা জল গঙ্গা থেকে তুলে ওনাকে দিতে গেছেন। তখন উনি পিসিকে ডেকে বলেছেন যে হ্যাঁ রে, এরকম তোদের মায়ের যে দোষটা পাওয়া গেছে সেটা কাটাবির কিছু ব্যবস্থা করেছিস? তো পিসি তখন বলছে যে কই কিছু জানি না। তো তো তখন বলছে না, আমি তো তোদের বড়দাকে বলেছিলাম। তখন বলছে যে না, সে তো কিছু বলেনি। বলছে ঠিক আছে, তোকে বললাম, তুই বাড়িতে গিয়ে কথা বল, কথা বলে ইয়ে কর, জানাস তাহলে কিভাবে কি করবি, কবে কি দেখছিস। কারণ ওটাও তো তিথি দেখে করতে হয়, ওরকম যে কোনো দিন কাটিয়ে দিলাম ওটা তো হয় না। তা সেই পিসিও কিছু বলেনি, মানে পিসিও ব্যাপারটা চেপে গেছে যে মানে মা মারা গেছে ওরকম বলবো, এটা বুঝি লজ্জার ব্যাপার। মানে এইটা বুঝলো না যে এই জিনিসটা করে পুরো ফ্যামিলির ওপর কতটা তারা বিপদ ডেকে আনলো। মানে সেটা তারা বুঝে করেনি অবশ্যই, কিন্তু তাদের ওই একটা মানে চেপে যাওয়া, একটা লুকিয়ে যাওয়া, একটা অকারণ ভয়, সেটা পরবর্তীকালে একটা বড় রূপ নিল। তো তারপরে আমার মানে মেজ জেঠিমার ছেলের একদিন পরীক্ষা ছিল। তো সেই জন্য আমার মেজ জেঠিমা গিয়েছিল ওই ঠাকুর দাদুর কাছে একটু পেন পড়িয়ে দিতে, যাতে পরীক্ষাটা ভালো হয়। মানে ছেলে তো একটু চঞ্চল ছিল, সব উত্তর লিখে আসতো না, তারপরে এরকম করতো। ওই পেন পড়াতে নিয়ে গিয়ে তখন ওই ঠাকুর দাদু আবার বলেছে যে হ্যাঁ রে, তোর শাশুড়ির যে এরকম দোষ পাওয়া গেছে, তোরা তো জিনিসটা মানে দেখছিস না, 45 দিন তো কবে পেরিয়ে গেছে, তোরা কি করাবি না? এটা কিন্তু ফ্যামিলির ওপর এফেক্ট পড়ে। এবং তখন সে বলছে আমি তো জানি না। তারপরে সে সেদিনকে এসে সবাইকে বলে যে এরকম দোষ পেয়েছে, ওরা কেউ বলে। তখন পিসি আর জ্যাঠা চুপ, বলছে না ভেবেছি এমনি বলছে, ওরকম কিছু হয় না। তখন তারপরে ঠিকঠাক করে একটা দিন ঠিক হলো যে অগস্ট মাসে দোষটা কাটানো হবে। এদিকে ঠাকুমা মারা গেছে জুন মাসের 1 তারিখে। কিন্তু তো কিন্তু দোষ যেটা পায় মানুষ, মৃত্যুর পর যে দোষ পাওয়া যায়, আমি যতদূর জানি যে এটা 45 দিনের মধ্যেই কাটিয়ে নিতে হয়। এক্স্যাক্টলি, এবং ঠাকুর দাদুও সেইটাই বলেছিল যে 45 দিনের মধ্যে যদি না কাটানো হয় একটা ফ্যামিলির ওপর দিয়ে ক্ষতি হবেই। কিন্তু এরা সেই জিনিসটাকে হালকাভাবে নিয়েছে, এবং আমার মেজ জেঠিমা জেনে আসার পরে আর কি আমাদের জানিয়েছে। তো তখন গিয়ে ঠিক হয় অগস্ট মাসের 14 তারিখ, মানে তখনও 45 দিন হয়নি, আমার স্পষ্ট মনে আছে। 14 তারিখে ওই দোষ কাটানোর একটা তিথি ছিল, অমুক দিনে কাটানো হবে। এবং যিনি ঠাকুর দাদু তিনি কাটান না, কারণ যারা দোষ কাটায় তাদের ওপরও যথেষ্ট এফেক্ট পড়ে। তো এবার যিনি কাটান এরকম ঠাকুর মশাই খুঁজতে হবে। তো মানে বলা ভালো, বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবের যিনি আর কি পূজারী, তো আমরা তাকে কন্ট্যাক্ট করি, তিনি রাজি হন যে তিনি এই পুজোটা করবেন। এবং এটা অনেক সময় গঙ্গার ধারেও করে মানুষ। সবচেয়ে ভালো হয় মানে স্বগৃহে আর কি, নিজের বাসস্থানে যেখানে থাকতো মানুষটা, সেইখানটায় যদি পুজোটা করা যায়। তো আমাদের বাড়িতেই তো ঠাকুমা থাকতো নিচের ঘরে, তো ঠিক হয় যে নিচের ঘরেই পুজোটা হবে। তো যেই দিনকে দোষ কাটানো হবে, মানে কোইন্সিডেন্টলি তার আগের দিন আমাদের একজনের মানে রিলেটিভের আর কি বাচ্চা হয়। তো শুভ অসৌচ পড়ে গেল, আমরা তো আর সেটা করতে পারবো না যতদিন না ওই অসৌচটা মিটবে। এবং অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমরা বাংলাদেশের লোক, আমাদের পুরো ফ্যামিলির মানে এক্সটেন্ডেড ফ্যামিলি সবাই বাংলাদেশে থাকে, শুধু আমার দাদুই আর কি এখানে থাকতো। তো ঘটনাটা বাংলাদেশে ঘটেছিল। তো ঠাকুর মশাই শুনে বললো যে ঠিক আছে তাহলে ওই অসৌচটা মিটুক 11 দিনের মাথায়, তারপরে আমি পুজোটা করে দেবো। 11 দিনের মাথায় যখন আবার একটা তিথি পাওয়া গেল, যেই দিনকে ঠাকুর মশাই দোষটা কাটাবে তার ঠিক 2 দিন আগে ঠাকুর মশাইয়ের বাড়িতে একজন মারা গেলেন। মানে কিরকম কোইন্সিডেন্টলি ঘটনাগুলো ঘটছে দেখো। মানে বিপদ তো এভাবেই আসে আর কি, যে জিনিসগুলো হওয়ার থাকে সেগুলো এভাবেই হয়। তো ঠাকুর মশাই আটকা পড়ে গেলেন, উনি তো কাটাতে পারবেন না। আর আমরা অন্য ঠাকুর মশাই কন্ট্যাক্ট করেছিলাম, কিন্তু কেউ এটা কাটাতে রাজি হচ্ছে না। ফার্স্ট অফ অল তো 45 দিন পেরিয়ে গেছে, সেকেন্ডলি এই জিনিসটা সবাই সচরাচর করতে পারে না। আর উনি মানে মোটামুটি এই এলাকার মধ্যে টপ এইগুলো কাটানোর জন্য, এবং ওনার চার্জটাও যথেষ্ট বেশি, অলমোস্ট ডাবল। তো উনি তখন বললেন যে ঠিক আছে, এতদিন যখন হয়েই গেছে আপনি অপেক্ষা করে যান, আমিই কাটাবো। অগস্ট মাস পেরিয়ে গেল, এবার আসলো সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাসে সবকিছু মানে মিটিয়ে টিটিয়ে সবকিছু গিয়ে দিন গিয়ে দাঁড়ালো 24শে সেপ্টেম্বর, শুক্রবার ছিল। সেদিনকে দোষ কাটানো হবে, এবং যা যা আনতে হবে সব উনি লিস্ট করে দিয়েছেন। আর এইবারে সবাই খুব কনসিয়াস যে যাই হয়ে যাক না কেন, হ্যাঁ মানে কারোর বাচ্চা হোক কে হোক, এইবারে দোষটা কাটাতেই হবে, নইলে
মানে একটা বাজে কিছু হয়ে যেতে পারে, মানে এতদিনে আর কি সবার টনকটা নড়েছে। তো আমার বড় পিসি যে, তিনি থাকতেন হচ্ছে বরানগরে। বরানগরের পালপাড়া বলে একটা জায়গা, ওখানে থাকতেন। ওখানেই আমার পিসি, পিসেমশাই আর আমার দাদা, যাকে নিয়ে এবার ঘটনাটা শুরু হচ্ছে। তো বড় পিসির আমাদের বাড়িতে আসার কথা ছিল 22 তারিখ রাতের বেলা। 24 তারিখে যেহেতু ঠাকুমার দোষ কাটানোর পুজোটা আছে। আমি তোমাকে 22 মাঝখানে একটুখানি কাটছি। হুম, তোমার যে বরানগরে তোমার যে পিসি থাকেন তার যে হুম, ছেলে, মানে তুমি যেই দাদার কথা বলছো, এটা কি হুম, সেই দাদা যে গঙ্গার হ্যাঁ ঘাটে হ্যাঁ হ্যাঁ পেছন ঘুরে হ্যাঁ 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 তাকিয়েছিল? হ্যাঁ, এটা সেই আচ্ছা দাদা, এটা সেই। ওর নাম আচ্ছা হচ্ছে সুদীপ্ত সুর, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো মানে যাকে আমি দাদা ভাই বলে ডাকতাম। তো বড় পিসিরই ছেলে, আর আমার ছোট পিসি বিয়ে করেনি। তো আমার পিসির ছেলে বলতে ওই একটাই দাদা ছিল। তো এবার 22 তারিখ রাতে আমার পিসির আসার কথা, 23 তারিখ বাদ দিয়ে 24 তারিখে পুজো। এবার পুজোতে অনেক কাজকর্ম থাকে, প্রচুর বাসন টাসন, সেগুলো সব নামাতে হবে। আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে প্রচুর ঠাকুরের বাসন, কারণ আমাদের বংশগত একটা কার্তিক পুজো হতো, এটা প্রত্যেক বছর হতো। এবং তার জন্য প্রচুর বাসন, মানে কোনো কিছুর অভাব নেই যে ভাড়া করতে হবে বা কিনে আনতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। বিশাল বড় বড় বাসন, আমাদের বাড়িতে প্রচুর লোক খেত এক সময়। তো সেই বাসন টাসন গুলো নামিয়ে আর কি মাজা টাজার ব্যাপার, তো যেই কারণে পিসির আসার কথা। এবার আমরা জানি তখনকার দিনে না এত মোবাইলের চল ছিল না, মানে ওই ল্যান্ড ফোন ছিল, আমাদের বাড়িতেও ছিল, পিসির বাড়িতেও ছিল ল্যান্ড ফোন। তো দাদার মোবাইল ছিল, আমার বাবা মার মোবাইল ছিল, এরকম। এবার পিসি আসছে না, সন্ধে বেরিয়ে রাত হয়ে গেল, পিসি আসছে না। তো ভাবলাম হয়তো কিছু কারণে শরীর টরীর খারাপ হয়েছে, বা দাদার হয়তো কিছু এমার্জেন্সি পড়ে গেছে, পিসিকে হয়তো লাগবে ওই খাবার টাবার বানিয়ে দেওয়ার জন্য। তো সেই জন্য হয়তো পিসি আসছে না। রাত্রে ঠিক 12টা বাজে, তখন মানে 12টা বাজেনি তখন। মানে আমার স্কুলের প্রজেক্ট ছিল, তো আমি আর বাবা মিলে প্রজেক্টের কাজটা করছিলাম। এবার মা অনেকক্ষণ ধরেই তাড়া দিচ্ছে যে রাতের ডিনারটা করে নে। এবার আমাদের বাড়ির একটা ইয়ে আছে, আমাদের একটু ডিনারটা লেটে করি আমরা, মানে এটা একটু চল আছে, যেহেতু বিজনেস, তো ওখান থেকে মানে দোকান থেকে ফিরতে একটু লেট হয়, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে খাই। তো খেতে আমাদের একটু লেটই হয়। তখন অলরেডি ওই 11:30 11:45 বাজছে। মা বলছে যে এবার খাওয়া দাওয়া করে কাজগুলো করলে ভালো হয়, কারণ সকালবেলা উঠে আবার স্কুলে যেতে হবে। তো ঠিক সেই সময় মানে খেতে বসবো, আমার বাবা হাত ধুচ্ছে, আর আমাকে মা জাস্ট পাতে ভাতটা দিয়েছে, আর আমার বাবা খাওয়ার আগে হাত ধুচ্ছে। তখন বড় পিসির ফোন আসে আমার মায়ের ফোনে, যে আমার মায়ের নাম গীতা আর বাবার নাম প্রদীপ, আমি নামটা বলছি যাতে বুঝতে সুবিধা হয়। তো পিসি ফোন করে বলছে যে হ্যালো গীতা। মা বলছে হ্যাঁ দিদি বলুন, আপনি এলেন না যে? তখন বলছে কি এসব কথা পরে হবে, প্রদীপ আছে, প্রদীপকে দাও ফোনটা। তো মা তখন বলছে যে ও আপনি আসেননি, ভাই রাগ করেছে, রাগ ভাঙানোর জন্য ফোন করছে না তো রাতে। মানে আমরা কিন্তু বুঝতে পারিনি যে সিরিয়াস কিছু হয়ে গেছে, সকাল থেকে মারাত্মক কিছু হয়ে গেছে, আমরা কিছু জানিনি। তো বাবাকে ফোনটা ধরে, মানে বাবাকে জাস্ট ফোনটা দিয়েছে। তখন বলছে যে তুমি দাও তো ফোনটা আগে, তোমাকে পরে বলছি কি হয়েছে। তো মা ফোনটা দিয়েছে বাবাকে। তো বাবা জাস্ট বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসছি আরজি করে, তোমরা নিয়ে যাও, আমি আসছি বলে, মানে কি হয়েছে না হয়েছে আমরা কিচ্ছু জানি না। মানে আউট অফ দ্য ব্লু বাবা বললো যে থাক, আমি এখন খেতে পারবো না। মানে আমার দাদা ভাইয়ের ডাকনাম ছিল হচ্ছে বাবু সোনা। বাবু সোনার খুব শরীর খারাপ, ওকে আরজি করে নিয়ে যাওয়া হচ্ছে, আমাকে যেতে হবে। তো মা বলছে আমি থালায় আশা করে ভাতটা বেড়েছি, এক গাল হলেও খেয়ে যাও। তো বাবা খেলো না, মানে প্রচন্ড ভালোবাসতো, একমাত্র ভাগ্নে তো, খুব ভালোবাসতো। তো বাবা আর ওদিক থেকে আমার বড় জ্যাঠার যে বড় ছেলে, ওই মানে আমার যে দাদার কথা বলছি, তার থেকে আর কি 4-5 বছরের ছোট, তো মোটামুটি ওরা পিঠোপিঠি। এবার ও আর কি তখন খেতে এসছে, ও শুনেছে যেরকম দাদা ভাইয়ের অসুস্থ, তো ও আর আমার বাবা বেরিয়ে গেল। তখন 12টা 5-10 হবে। এবার আমি যথারীতি ছোট, মা আমাকে খাইয়ে দিয়ে, মা আর কেউ খেলো না। এবার কি হয়েছে কিছু বুঝতে পারছি না, শরীর খারাপ এইটুকু শুনলাম। তো তখন তারপরে আবার পরে ওই যে দাদা আর কি, যে দাদার কথা বলছি সুদীপ্ত দা, মানে যাকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করতে যাওয়া হলো, তার দিদি ছিল, তার দিদি বিবাহিত। তো সেই দিদিকে ফোন করা হলো যে হ্যাঁ রে কি হয়েছে রে তোর ভাইয়ের। তখন বলছে যে ওই রক্ত বমি করছে সকাল থেকে, শরীরটা খুবই খারাপ, ওই জন্য আরজি করে নিয়ে যাচ্ছে। তো সেই শুনে তো এবার তখন মা বললো যে তাহলে কি আমরা আসবো? তখন বলছে না সবার আসার দরকার নেই, রাত হয়েছে, মামুরা তো আসছে, তোমরা বাড়িতেই থাকো, যদি কিছু লাগে টাকে তাহলে তোমরা নিয়ে আসতে পারবে। তো ব্যাস, আর তো কেউ নেই, আমরা তো এবার মানে বসে আছি ঘরে, কি হয় না হয়। তো এরকম করে করে রাতের বেলা দাদা ফিরলো, মানে একদম মাঝরাতে ফিরলো 4টের সময়। আরজি করে অ্যাডমিশন নেয়নি, সিট ছিল না, বলেছিল সকালবেলা নিয়ে আসুন, যদি বেড খালি থাকে তখন নেব।
আর ইনজেকশন দিয়েছে, বলেছে গ্যাস হয়ে গেছে, ওখান থেকে এরকম হচ্ছে। তো ফার্স্টে এটা বলেনি যে পুরোটাই রক্ত বমি হয়েছে, ও বলেছে যে বমির সাথে একটু রক্ত বেরিয়েছে। মানে চেপেটা আমার দাদাই গেছিল, নইলে ওর যেটা হয়েছিল সেটাতে মানে একটা মানুষ মারা যায় না, ঠিক আছে, অদ্ভুত অজানা কারণেও মারা গেছে। মানে আমরা এখনো পর্যন্ত জানি না যে ওর এক্স্যাক্টলি কি হয়েছিল। তো তারপরে যেটা হলো, ও মাঝরাতে ফিরলো, আমাদের বাড়িতেই এলো, কারণ ওদের বাড়িটা বরানগর, আমাদের বাড়িটা আরজিকর থেকে কাছে, বাগবাজারটা। আমাদের বাড়িতেই এলো, এসে পরের দিন সকালবেলা উঠে আমি তখন ব্রাশ করছি, আর আমি দেখছি যে আমার দাদা একটা মানে ওই ঠাকুমার ঘরটাতেই আর কি ও শুয়েছিল, ওটা নিচের ঘরে একতলায় বলে সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হবে, তাই জন্য ওখানে শুয়েছিল। তো ওখানে বসেও হাঁপাচ্ছে। তো ওটাই ওর সাথে আমার শেষ কথা বা শেষ দেখা। আমি ওর কাছে গেলাম, ওর পিঠে হাত বুলিয়ে দিলাম যে কষ্ট হচ্ছে দাদা ভাই? বলছে যে না না, ও আমি ঠিক হয়ে যাবো। মানে একটা অদ্ভুত, মানে মানুষের নিঃশ্বাস নিতে কষ্ট হলে যেরকম ভাবে কথা বলে মানুষ, সেরকম ভাবে কথা বলছে। তো তারপরেই আমাকে বলছে কি তুই বেরিয়ে যা। এবার এমন জোরে ঝাটকাটা মেরেছে, আমি না ভয় বেরিয়ে চলে এসেছি ঘর থেকে। আর তারপরেই একটা বমি করার আওয়াজ। বিশ্বাস করবে না অরিত্রদা, আমি যেটা দেখলাম, মানে একটা বা দুটো ছাগলকে যদি তুমি বলি দাও যতখানি রক্ত বেরোয়, ওর মুখ থেকে ঠিক ততটা রক্ত বেরোলো। আমার চোখের সামনে পুরো মেঝে রক্তে ভেসে যাচ্ছে। ও এতটা রক্ত বমি করেছিল। এবার ওটা দেখে আমি তখন ক্লাস মানে 8-এ পড়ি। মানে আমার ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক। আমি তো মানে মা বাবা তুমি সবাই। কি বলছো, মানে আমি বুঝতে পারছি না। লাইক পুরো বমি শরীর থেকে করছে এত রক্ত? এত রক্ত, মানে পুরো গামলাকে গামলা ভেসে যাচ্ছে। আমার মা যখন কেচে কেচে মগে করে আর কি গামলায় তুলছে, পুরো 1.5 গামলা ভর্তি ব্লিডিং। মানে আর ও জিম করতো, প্রচন্ড স্বাস্থ্যবান, মানে তাগড়াই, 6 ফুটের ওপর হাইট ছিল, বিশাল ভালো চেহারা ছিল ওর। মানে ওই রকম একটা ছেলের যে এইটা হতে পারে। এবার আমার মা বলছে এটা তুমি কি করলে, তুমি আমাদেরকে জানাওনি কেন যে তোমার এরকম হচ্ছে? তুমি তো বলছো বমির সাথে রক্ত বেরোচ্ছে, তুমি তো পুরোটাই তোমার রক্ত বেরোচ্ছে। দিয়ে সাথে সাথে আমাদের বাড়ির সামনে সঞ্জীবনী নার্সিং হোম আছে, ওখানে নিয়ে যাওয়া হলো। ওখানে বললো যে এখন কোনো ইয়ে নেই, 9টায় সব ডিসচার্জ হবে, 10টার সময় নিয়ে আসো। বা 10টা অবধি রাখার মতন কন্ডিশন নয়, আর ওকে নিয়ে বেশি টানা হেঁচড়াও করা যাচ্ছে না। তারপরে স্টার্লিং ফার্লিং এর যত নার্সিং হোম আছে আমাদের এই এলাকায়, নর্থ কলকাতার মানে যত নার্সিং হোম আছে, এটা বলছি আমি 23শে সেপ্টেম্বর 2010-এর কথা, বৃহস্পতিবার ছিল, সব জায়গায় যাওয়া হয়েছে, বেড খালি নেই, এনে কোনো লাভ নেই, ওয়েটিং এ থাকতে হবে। এই পেশেন্ট তো ওয়েটিং এ থাকার মতনই না। সেই আরজি করেই নিয়ে যাওয়া হলো। আমি তো যথারীতি স্কুলে চলে গেছি, আমি মানে যেতেই হবে আমার সেদিনকে প্রজেক্ট সাবমিশন। আমার বাবারা দাদারা সবাই নিয়ে গেছে, দিয়ে সারাদিন ওই হসপিটালে যাতায়াত করছে। তো বললো যে স্টমাক আর কি ক্লিয়ার করতে হবে। তো ঠান্ডা জল দিল, স্টমাক ক্লিয়ার করলো, ওয়াশ করলো। তারপরে মানে এত ব্লিডিং হয়েছে, 5 বোতল রক্ত লাগবে, সবাই রক্ত দিল, সবকিছু করলো। আর সেই সময় ওর কাছে যথারীতি ফোন চলেই আসছে। মানে বলা ভালো, ও 72 খানা টিউশনি করতো, আঁকা টিউশন করতো। আর ওর প্রচুর প্রেশার ছিল। মানে বাইক নিয়ে শুধু মানে এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি এরকম করে ঘুরে ঘুরে বেড়াতো। দুপুরবেলা লাঞ্চের সময় বাড়ি যেত, আর রাতের বেলা ডিনারের সময় বাড়ি যেত। এই ছিল ওর স্কেডিউল। এবং ও বড় বড় পুজোর প্যান্ডেলেরও অর্ডার নিত। যেমন যে বছরও মারা গেছিল সেই বছরও 2টো প্যান্ডেলের অর্ডার ছিল, একটা বেহালা নতুন দল, আর একটা ছিল ওর বাড়ির মানে পাড়ার প্যান্ডেলটা। তো ওই প্যান্ডেলেরও কাজ চলছিল তখন। প্রচুর ব্যস্ত, সবাই ফোন করছে, স্যার আপনি আজকে এলেন না, স্যার আপনি আজকে এলেন না। আমার দাদারা ফোন রিসিভ করে বলছে না স্যার অসুস্থ, স্যার হসপিটালে অ্যাডমিট, 1 সপ্তাহ পরে কন্ট্যাক্ট করো। 1 সপ্তাহ সবাইকে একই আনসার দেওয়া হচ্ছে, কারণ স্টুডেন্টরা তো জানে না যে স্যারের কি হয়েছে। আর ও স্টুডেন্ট বলতে মানে অজ্ঞান। আর সব থেকে বড় কথা, বেশিরভাগ মারওয়ারি বাড়িতে টিউশন করতো, এবং ওদের বাড়ির একটা রিচুয়াল ছিল, ওরা অ্যাডভান্স টাকা দিত, ঠিক আছে, যেটা জেনারেলি আমাদের মতন মিডল ক্লাস বাড়িতে আমরা হয়তো দিই না, আমরা মাসে শেষেই গিয়ে টিচারকে মাইনেটা দিই, বাট ওরা অ্যাডভান্স দিত। আর সেই মাসে কেন জানি না, মানে সেটা আমরা পরে জানতে পেরেছি, ও কোনো কারোর কাছ থেকেই কোনো অ্যাডভান্স টাকা নেয়নি। বলেছে কাকিমা বা আন্টি এটা রেখে দিন, আমি নেক্সট মান্থে নেবো, কারণ পুজোর মাস খরচা হয়ে যাবে, আমি এখন নেবো না, মাসের শেষে আমাকে দেবেন। ও সেই মাসে কারোর থেকে একটা টাকাও অ্যাডভান্স নেয়নি। সেটা আমরা পরে জানতে পেরেছিলাম। তো সেদিন সারাটা দিন এরকম হলো। এবার ডাক্তার বলছে একটু যদি স্টেবল না হয় আমরা ওকে অপারেশন করাতে নিয়ে যেতে পারবো না, স্টমাকটা বাদ দিয়ে প্লাস্টিকের স্টমাক লাগাতে হবে, স্টমাকটা বার্স্ট করে গেছে, ওখান থেকেই অতটা ব্লিডিং হচ্ছে। মানে এটা খুব আনইউজুয়াল, এটা হয় না, বাট এরকমই হয়েছিল। তো আরজি করেই ভর্তি ছিল। ডক্টর কি রিজন কিছু বলেছিল যে স্টমাক বাস্ট করে গেছে বলছো?
না, রিজন কিছু বলতে পারিনি, বাট জিজ্ঞাসা করেছিল যে কোনো পেটের প্রবলেম ছিল কিনা। 3 বছর আগে ওর গল ব্লাডারে অপারেশন হয়, গল ব্লাডারে স্টোন ছিল, বাট ওটা মাইক্রো সার্জারি হয়। এবার ওকে বলেছিল 7 দিন রেস্ট নিতে অ্যাটলিস্ট, তো ও 2-3 দিনেই আবার বেরিয়ে গেছিল। এবার একটা মানুষের অপারেশন হয়েছে, সে কন্টিনিউয়াসলি সকাল থেকে রাত অব্দি বাইক চালাতো, এবং সেরকম খাবার বলতে যেহেতু জিম করতো, তো প্রচন্ড আর কি হেলথ কনসিয়াস ছিল। মানে বাড়িতে যত ওর নিয়ম, বাট রাস্তায় বেরোলে তো আর নিয়ম পালন করতে পারতো না। সকালবেলায় ছোলা, তারপরে ওই কি সব যেন খায় না, মুখ টুক, ওগুলো খেত, ওগুলো খেয়েও বেরিয়ে যেত। আর তারপরে এবার স্টুডেন্টদের বাড়িতে কেউ ডিমের অমলেট দিচ্ছে, কেউ দইয়ের ঘোল দিচ্ছে, কেউ লস্যি দিচ্ছে, তো প্রচুর উল্টো পাল্টা খাওয়া হতো এবং একদমই রুলস ফলো করতো না। এবার ডাক্তার বলছিল আলসার হয়ে গেছিল, কিন্তু আলসার হয়ে গেলে এরকম স্টমাক বার্স্ট হয়, এটা তো মানে আমি আমার লাইফে ফার্স্ট টাইম শুনছি। মানে আমি নিজে ফিজিওলজি স্টুডেন্ট, তো এরকম কেস খুব কম হয়, খুবই রেয়ার, মানে এটা হয় না একদম। মানে 100 ভাগের মধ্যে হয়তো একজনের হয়, কি তারও কম, মানে এটা খুবই রেয়ার কেস। তো তারপরে তো সন্ধ্যে 7:30টার সময় ও ফাইনালি মারা যায়। মানে একটু ঠিক হলো 7টার সময়, সারাদিন বাড়ির লোক দৌড়াদৌড়ি করেছে। 7টার সময় আর কি তারা একটু নিচে এসেছে আরজি করি, যে একটু চা টা খাবে, তখনই উপর থেকে অ্যানাউন্স করছে যে অমুক বেডের পেশেন্ট সুদীপ্ত সুর এক্সপায়ার করেছে এইমাত্র। তো মানে সেই দিনটা আমাদের জন্য খুবই প্যাথেটিক ছিল। তবে হ্যাঁ, বিকেল বেলার দিকে যখন আমার মায়েরা গিয়েছিল দেখতে, তখন আর কি মানে বলছিল যে যাই হয়ে যাক না কেন, কালকে দিদার পুজোটা কিন্তু তোমরা করে নিও, ওটা কিন্তু ফেলে রেখো না। মানে এই কথাটা ও রিপিটেডলি বলেছে, অনেকবার বলেছে, এবং সবাই এটাই বলেছে যে সেসব নিয়ে তোমায় ভাবতে হবে না, তুমি এখন ঠিক হয়ে নাও, পুজো দেখা যাবে কি হবে। ও বারবার বলছে যে আমার যাই হয়ে যাক না কেন আমি ঠিক হয়ে যাবো, কোনো ব্যাপার না, দিদার পুজোটা কিন্তু কালকে করে নিও, দিদার পুজোটা কিন্তু আর ফেলে রেখো না, ও এটা বলেছিল। এবং বিশ্বাস করবে না, দুপুরবেলা আমার বড় জ্যাঠা হাওড়ায় গিয়ে ওই পুজোর জন্য মালা টালা প্রচুর লাগবে তো সব কিনে এনেছিল। রাতের বেলা যখন ওর ডেড বডিটা এলো না আমাদের বাড়িতে, ও যেহেতু মানে আমাদের বাড়ি থেকেই ও ছোটবেলায় মানুষ হয়েছে, বড় হয়েছে, মানে ওর মামা বাড়ি প্রাণ ছিল, তো ওই মালাগুলো ওর ডেড বডিতে দেওয়া হয়েছিল, যেটা আমার ঠাকুমার দোষ কাটানোর পুজোর জন্য আনা হয়েছিল, সেগুলো ওর ডেড বডিতে দেওয়া হলো। এবং মানে সেই টাইমটা অত্যন্ত প্যাথেটিক ছিল আমাদের প্রত্যেকের জন্য। আর ওর মানে আমার মা যখন বিকেলবেলা গেছে তখন আর কি বলছে যে আমার পটি পেয়েছে। তো মা বলছে যে হ্যাঁ তুমি করো, তোমার তো এখন উঠে বাথরুমে যাওয়ার মতো নিয়ে নি, তুমি বেড প্যানেই করো। ও মা, ও যে পটিটা করলো সেটা দিয়েও শুধু ব্লিডিংই হলো, কিচ্ছু বেরোলো না। মানে ওর চারিদিক দিয়ে শুধু মানে ব্লাড বেরোচ্ছে, ওপর দিয়েও ব্লাড বেরোচ্ছে, তলা দিয়েও ব্লাড বেরোচ্ছে। তো যে হেড নার্স ছিল, মানে মেট্রন যে ছিল, সে আমার মাকে ডেকে বলেছিল বুঝতেই তো পারছেন অবস্থা খুব একটা ভালো না, ওর বাবা মাকে নিয়ে চলে যান, কারণ একটা ছেলে তো অল্প বয়সী, কোনো বাবা মাই এটা দেখতে পারবে না চোখের সামনে, আপনারা চলে যান, কয়েকজন থাকুক, ওষুধ টষুধ লাগছে, আর বাবা মাকে নিয়ে চলে যান। তারপরে তো বাবা মাকে নিয়ে চলে এলো, দিয়ে মানে মায়েরা বাড়ি এসেছে 6:30, 7:30টার সময় খবর পেলাম যে দাদার নেই, মারা গেছে। মানে এটা খুবই আনএক্সপেক্টেড, প্রত্যেকেই হাউ হাউ করে কাঁদছে, কারণ ওইটুকু মানে কতই বা বয়স, মানে ইয়াং ছেলে, ওর জন্য মেয়ে দেখা হচ্ছে, সামনের বছর ওর বিয়ে, এরকম একটা একটা পরিবার থেকে এরকম যদি একটা ছেলে এরকম মানে পুরো মিসহ্যাপ একটা বলতে হ্যাঁ পারি। মানে এরম ভাবে যদি কেউ চলে যায়, সব থেকে বড় কথা যার কোনো কারণ জানা নেই, না, দুর্ঘটনা ঘটলে আলাদা একটা ব্যাপার থাকে, বাট এই যে ঘটনাটা এটা সত্যি মানে আনএক্সপেক্টেড। আনএক্সপেক্টেড, এবং ওর পিসিকে সামলানো যাচ্ছিল না, ও তো বাইক চালায়, বাইকে অ্যাক্সিডেন্ট হলেও না হয় ঠিক আছে, ও প্যারালাইজড হয়ে গেল, সেটাও একটা মানা যেত যে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু এটা তো কমপ্লিটলি ডিফারেন্ট। আর পরে তখন পিসি বলছে যে মানে যেদিন আর কি শুরুটা হয়েছে, আমার দাদা তো বৃহস্পতিবার মারা যায়, বাট শুরুটা হয়েছিল ওর বুধবার থেকে। তো বুধবার দিনকে ও সকালবেলা ইয়েতে যায়নি, টিউশন করাতে যায়নি, কোনো আঁকার টিউশনেও যায়নি, ওই বাড়িতেই আর কি ওপরের রুমে, ওর নিজস্ব রুম ছিল, সেখানে বসে ও ক্যানভাসে ছবি আঁকছে। যে অনেকগুলো ক্যানভাস কিনে রেখেছি, প্রায় মানে 20-25 হাজার টাকা ক্যানভাস কিনেছিল, শুধু প্রচুর অর্ডার ছিল, সেগুলো করতে হবে, শীতকালে এক্সিবিশন আছে, তো অয়েল পেন্টিং ওগুলো তো তাড়াতাড়ি টাইমলি করতে হবে, তো সেগুলো করছিল। তো সেটা করতে করতে আমার পিসি গিয়ে ওকে ব্রেকফাস্টটা দিয়ে আসে, জ্যাম পাউরুটি, তো সেটা খেলো। সেটা খাওয়ার পরে কিছুক্ষণ পরে নিচে এসে আমার পিসি রান্না করছে, সেখানে দাঁড়িয়ে বলছে কি মা, আমি মনে হয় ভারী আন্দাজেই পড়লাম, আমি মনে হয় আর ঠিক হবে না।
তখন পিসি বলছে কি হয়েছে, তোর শরীর খারাপ লাগছে, বল তাহলে চল ডাক্তার দেখা। না না ডাক্তার দেখাতে হবে না। তো পিসি তখন বলছে তুই নেমে এলি উপর থেকে, তখন বলছে না বমি করলাম। পিসি বলছে বমি করলি কোথায়, চ তো দেখি। ও মা গিয়ে দেখছে যে দেওয়ালের মধ্যে এরকম লাল লাল রক্তের ছিটে, ও ধুয়ে দিয়েছে পুরোটাই। তো পিসি ভেবেছে যে যেহেতু জ্যাম পাউরুটি দিয়েছিল, জ্যাম গুলো হয়তো পড়েছে। বুঝতে পারিনি যে অতটা ব্লিডিং, মানে ওর ওই যে রক্ত বমিটা সেটা কিন্তু ওর আগের দিন থেকেই হচ্ছিল, বাট ও এতটাই চাপা ছেলে, ও বলেনি, ও কষ্টটা সহ্য করেছে। তারপরে সন্ধ্যেবেলা ওকে নিয়ে, সন্ধ্যেবেলা আবার দুপুরবেলাটা রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় প্যান্ডেলের ওখানে দাঁড়িয়ে বলছে এটা এখানে লাগাও, ওটা ওখানে লাগাও, তোমরা সব এগুলো দেখে নাও, সব থার্মোকল গুলো আমার বাড়িতে রয়েছে, নিয়ে চলে আসো। হ্যাঁ আমি কখন কি হয় না হয় বলা যায় না, এরকম ভাবে বলেছে প্যান্ডেলের লোকজন। তারা বলছে কি বলছিস তুই, হ্যাঁ মানে পাড়ার ছেলে একটা, মানে সব সময় করে, তো সে তার মুখে এই কথাটা তো খুব আনএক্সপেক্টেড না। তুই কি বলছিস কি বলছিস, তো কিছু বলেনি। সন্ধ্যাবেলা ডাক্তার দেখালো, ওদের ওখানকার একজন লোকাল ডাক্তার। তো সে তখন বললো যে ওই ঠান্ডা দুধ দিন, আর রাতের বেলা কিছু দেবেন না, রসগোল্লা একটা খাইয়ে দিন। তো কিছু হয়তো পেটের প্রবলেম হচ্ছে, দেখি যদি না কমে তাহলে আমি ওই ইউএসজি করতে দেবো, বা এন্ডোস্কোপি এসব করা হবে। সে তার মতন বলেছে। তারপরে তো রাত্রি 11টার সময় খুবই মারাত্মক অবস্থা, শরীর দিয়ে ঘাম টাম বেরোচ্ছে, এরকম বমি করছে বারবার, হ্যাঁ পটিতে যাচ্ছে, তখনই আরজি করে আর কি নিয়েটা যাওয়া হয়। বাট সেটা আমরা মানে জেনেছি পরে, দাদা মারা যাওয়ার পরে এই এতগুলো ঘটনা জেনেছি। মানে আমাদেরকে যদি সকালবেলাও পিসি বলতো যে ওর এরকম এতটা বাড়াবাড়ি, মানে অ্যাকচুয়ালি পিসিও তো জানতো না, ও তো বলেনি। যদি জানা যেত তাহলে হয়তো আজকে ও বেঁচে থাকতো, মানে এতটা তাড়াতাড়ি ওকে আমরা হারাতাম না। তো এটা তো গেল ইনসিডেন্টটা। এবার যেটা আর কি, মানে যেটার জন্য আর কি তোমাকে কন্ট্যাক্ট করা, এবার আসছে সেই প্যারানর্মাল এক্সপেরিয়েন্স গুলো যেগুলো আমি ফিল করেছি আফটার হিজ ডেথ। ঠিক আছে, আমার ঠাকুমা মারা যাওয়ার পরে যেটা হয়েছিল সেটা তো জাস্ট ওই কিছুদিন, তারপরে ওই তাবিজটা পরার পরে ঠিক হয়ে গিয়েছিল, তারপরে আর সেরকম কিছু হয়নি। তারপরে তো আমাদের ফ্যামিলিতে এই মিসআপটা হলো, ও মারা গেল। তারপরে যেটা শুরু হলো সেটা হচ্ছে যে ওর যেদিন ঘাট কাজ ছিল, মানে ওর শ্রাদ্ধের আগের দিন অ্যাকচুয়ালি মহালয়া ছিল। তো মহালয়ার দিনকে ইয়ে হলো, ঘাট কাজ হলো। তো ওর মুখাগ্নি করেছিল হচ্ছে, মানে যেহেতু ও ছোট, এবার ওর বাবা মা তো আর মুখাগ্নি করতে পারবে না, ওর থেকে বয়সে ছোট এরকম কাউকে মুখাগ্নি করতে হবে। এবার আমার মেজ জেঠিমার ছেলের ম্যালেরিয়া হয়েছিল, সে করতে পারবে না। আর আমার বড় জেঠিমার বড় ছেলে যেহেতু বড় নাতি, যেহেতু ঠাকুমা মারা গেছে, তাই 1 বছর সে কিছু করতে পারবে না। আমার বড় জেঠিমার ছোট ছেলে, মানে আমাদের ফ্যামিলির আর কি মেজো ছেলে, সে মুখাগ্নি করেছিল, মানে আমার দাদা। তো এবার শ্রাদ্ধের কাজে মেনলি ঠাকুর মশাই সবকিছু বলে দিয়েছিল, এটা ওটা সেটা লাগবে। এবার শ্রাদ্ধটা তো করতে হবে, হ্যাঁ অবশ্যই লোকজন খাওয়ানো, এই ব্যাপারগুলো তো আর কেউ করবে না, মানে সেই রকম মনের অবস্থা কারোরই ছিল না। বাট যতটুকু না করলে নয়, মানে একটা শ্রাদ্ধ শান্তির কাজটা তো করতে হবে। তো ফার্স্টে বলা হয়েছিল যে গঙ্গার ধারে করা হবে। তো পরে সবাই বলল যে কেন, ও নিজে শখ করে, মানে ও যেহেতু আর্টিস্ট টাইপের ছিল না, ওদের বাড়িটা, আমাদের বড় পিসির বাড়িটা, সেটা পরে আবার আমাকে বলতে হবে কথার মাঝখানে, বাট এখন একটুখানি বলে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। ফার্স্টে একতলা ছিল, একতলায় 2টো ঘর, রান্নাঘর, বাথরুম, এরকম বারান্দা এসব ছিল। কিছুদিন আগে, মানে আমি যখন ক্লাস 5-এ পড়ি, এই ঘটনাটা তো ঘটেছে আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন ও বাড়িটা রেনোভেট করলো, মানে নিচতলাটা যেমন ছিল তেমনই রাখলো, দোতলাটায় ও রুম তুললো, 3খানা রুম করলো, বেডরুম। আর মানে ওর পার্সোনালাইজ, মানে ও ভীষণ শৌখিন ছিল, ঠিক আছে, যে সল্ট লেকেই কি সুন্দর সুন্দর বাড়ি থাকে, আমি বরানগরের মতন জায়গাতেও ভালো বাড়ি করে রাখা, মানে পুরো নিজের আর কি ডিজাইন করা, নিজে প্ল্যান করেছে যে এরকম ভাবে এই জায়গায় এটা থাকবে। মানে ইভেন ওর বউ এসে যে সাজবে গুজবে, আলাদা একটা ড্রেসিং রুম বানিয়েছিল যেটা রুমের সাথে অ্যাটাচড, এবং যেটাতে রুম দিয়েও যাওয়া যাবে প্লাস বাথরুম দিয়েও আসা যাবে, যাতে ঘরে যদি কোনো লোক থাকে সেই রুমটাতে যাতে ও বাথরুম থেকে ডিরেক্ট চলে আসতে পারে। মানে এতটাই ও মানে ইমাজিনারি ওয়ার্ল্ডে বিলং করতো যে সবকিছু পারফেক্ট হবে। তো নিজে শখ করে ঘর করেছে, তো সেই ঘরেই ওর শ্রাদ্ধটা হোক, সবাই সেটাই সাজেস্ট করেছিল। তো সেই কথা মতন আমরা মহালয়ার পরের দিনকে সকালবেলা, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সেদিন, আমরা সবাই মিলে আর কি যে কজন ছিলাম আমাদের বাড়িতে, আমরা ট্যাক্সি করে ওই বরানগরে পিসির বাড়িতে গেলাম। মানে ওই যে পিসি দাদা মারা যাওয়ার সময় আমাদের বাড়িতে এসেছে, তারপরে তো 15 দিন আর যাওয়া হয়নি।
দিয়ে ওই ওর শ্রাদ্ধের দিনকে ফার্স্ট গেল। এবার পিসে মশাই তো কিছুতেই যাবে না, বাবা মা যেতে পারে না, কিন্তু তাও নিয়ে যাওয়া হয়েছিল, কারণ ওদের বাড়ি কোথায় কি আছে, লোকজন আসবে, মানে আমরা তো আর সকলকে চিনি না না। তো সেই হিসেবে পিসে মশাইকে নিয়ে যাওয়া। তো ওপরের ঘরে যেখানে শ্রাদ্ধ হচ্ছে সেখানে বড়রা কেউ যায়নি, আমরা ভাই বোনেরাই মানে বলা যেতে পারে আর কি সবাই মিলে করেছি কাজটা। আমরা ভাই বোনেরা ছোটরা, যেহেতু বড়রা কেউ শ্রাদ্ধের কোনো কাজ করতে পারবে না, ও যেহেতু ছোট ছিল। তো সকালবেলা শ্রাদ্ধ টাদ্ধ হলো, মানে মোটামুটি বিকেলের মধ্যে মিটে গেছিল 5টা সাড়ে 5টার সময়। আর সবাইকে প্যাকেট সিস্টেম করা হয়েছিল, যারা যারা আসছিল প্যাকেট দিয়ে দেওয়া হচ্ছিল। তো সবকিছু মিটে যায় এই 6টা সাড়ে 6টার মধ্যে সন্ধ্যেবেলা। তো তারপরে আর মানে আমরা ঘরেরই কয়েকজন, আর বাইরের কেউ নেই সেরকম। তো এবার নিচের ঘরে আর কি বসে আলোচনা হচ্ছে। এবং বলা ভালো, যেহেতু আমার ঠাকুমা মারা গেছে, আমাদের বাড়িতে একটু নিয়ম ছিল যে ওই বাবা মা মারা গেলে আর কি 1 বছর বাইরে কোথাও খাওয়া যাবে না, শুধু মিষ্টি ছাড়া কিছু খাওয়া যাবে না। তো সেই জন্য আমার বাবা মারা আবার দুপুরবেলা গিয়ে রাস্তা থেকে কচুরি টচুরি এসব খেয়ে এসছে, এবং রাতের বেলাও আবার খেতে যাবে। কচুরির দোকানে বলে এসছে যে মানে মানে 7টা 8টার পরে তো কচুরি থাকে না, তো বলে এসেছিল যে আমাদের এতগুলো লাগবে, আপনি রেখে দেবেন আলাদা করে, আমি রাতে এসে নিয়ে যাবো। তো এরকম রাতের বেলা খাওয়া দাওয়া করে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছি। ঘটনাটা শুরু হয় সেখান থেকে। আমরা সবাই মিলে শুয়ে পড়েছি। তখন কটা বাজে, 10টা কি সাড়ে 10টা বাজে। সারাদিন এত কান্নাকাটি হয়েছে, মানে খুবই সবাই খুব টায়ার্ড ছিল। তো শোয়াটা এরকম ভাবে হয়, সবকটা রুমে খাট ছিল না, ঠিক আছে, মানে কোনোটা ড্রয়িং রুম, কোনোটা তো সোফা আছে, তো এরকম ব্যাপার আর কি। মানে তখনো অতটা ফার্নিচার কেনা হয়নি, জাস্ট রুম গুলোই সাজানো হয়েছে। তা ফার্নিচার আস্তে আস্তে কেনা হবে এরকম আর কি প্ল্যানিং চলছিল, কারণ পুরোটাই আর কি ওর ইনকামের ওপর হচ্ছিল। তোকে তো সব দিকটা ব্যালেন্স করে করতে হবে। আর আমার পিসে মশাই কাজ করতে হচ্ছে ওই টেলিফোন এক্সচেঞ্জে। তারপরে সে রিটায়ার করে দেওয়ার পরে এককালীন কিছু টাকা পয়সা পায়। তো যাই হোক, আমার দাদার ইয়েটাতে ইনকামই সব চলতো আর কি। এবার শোয়াটা এরকম ভাবে হয়েছিল, ওপরে যে বেডরুমটা, মানে ওর যে বেডরুমটা, সেই রুমটাতে তো শোয়া যাবে না, সেখানে তো ওর ছবি টবি রয়েছে, এবং ওখানে একটা প্রদীপ জ্বালিয়ে রাখতে বলেছিল আর 1 গ্লাস জল দিয়ে রাখতে বলেছিল সারা রাত। তো সেটা আমি আর আমার দিদি মিলে সন্ধ্যেবেলা গিয়ে ওই প্রদীপটা জ্বালিয়ে জলটা দিয়ে দরজাটা হালকা করে ভেজিয়ে দিয়ে, লক করবেন না, হালকা করে ভেজানো থাকে, ভেজিয়ে দিয়ে চলে আসি। এবার তার মানে ওর রুমটা ছিল মানে সিঁড়ি দিয়ে উঠে একদম লেফট হ্যান্ড সাইডে, মাঝখানে একটা রুম, ড্রয়িং রুম ওটা। ওখানে ওর প্রচুর ক্যানভাস সব আর কি ছিল। আর ওখানে একটা মার্বেলের ও সোফা করেছিল, মানে পুরো শ্বেত পাথরের আর কি, মার্বেল বলা ভুল, শ্বেত পাথরের পুরো একটা সোফা করেছিল, যেখান থেকে ওর ওই মানে ওর ইচ্ছা ছিল ওইখানে বসে আর কি ডাইনিং রুমে, মানে ডাইনিং না, ওই ড্রয়িং রুমে আর কি টিভি ফিভি দেখবে এরকম। আর তার পাশে ডান দিকে একটা রুম ছিল, সেই রুমের সামনে একটা ব্যালকনি ছিল। এবার মাঝখানের রুমটাতে তো আর কেউ শোয়নি, সাইডের রুমটাতে, ডান দিকের রুমটাতে একটা খাট ছিল। তো খাটে শুয়েছে হচ্ছে আমার মেজো মানে মেজদা, মানে বড় জ্যাঠার মেজো ছেলে আর মেজো জ্যাঠার ছেলে, ঠিক আছে, এই দুজন ওরা খাটে শুয়েছে। আর মেঝেতে শুয়েছে হচ্ছে আমার বাবা আর আমার মা, এই দুজন। তো 4 জন টোটাল ওপরে। আর নিচে আমরা সবাই মিলে একসাথে শুয়েছি। তো সবাই মিলে বলতে যে মারা গেছে সেই দাদার নিজের দিদি, আমি, আমার মেজো জেঠিমার মেয়ে 3 জন, আমার বড় পিসি, আমার পিসে মশাই, আর যে মারা গেছে মানে যে দিদিটার কথা বললাম আর কি, মানে যার ভাই মারা গেছে তার ছেলে। এবার তার ছেলে আর আমি হচ্ছে সমবয়সী, মানে আমি সম্পর্কে ওর মাসি হই, কিন্তু আমরা তুই তাকারই করতাম, মানে ভাই বোনের মতনই, মানে একদমই সমবয়সী, পিঠোপিঠি। তো আমরা এরকম পাশাপাশি শুয়ে। এবার কিছুক্ষণ পরে আমার পিসে মশার খুব কাশি হয়, ঠিক আছে। কাশি হওয়াতে আমার পিসি বলে কি যে তোমার মেঝেতে শুয়ে অভ্যেস নেই, ঠান্ডা লেগে যাবে, তুমি বরং ওপরে গিয়ে খাটে শো, ওটাই ভালো হবে, এখানে আর শুয়ে কাজ নেই তোমার। এবার কেউ না একা একা ঠিক শুতে চাইছে না, কারণ মানে একা একা শোবে, একটা সবারই ইয়ে লাগছে, মন খারাপ। তো একসাথেই বড় ঘর, নিচে ঢালাও বিছানা হয়েছে, সেরকম ভাবে আমরা নিচের ঘরে শুয়েছি। আর ওপরের ঘরে ওই 4 জন ছিল। তো পিসে মশাই রাতের বেলা ওপরের ঘরে সব উঠে গেল। আর উঠে যাওয়ার পর আমরা তো শুয়েছি। শোয়ার কিছুক্ষণ পরে হঠাৎ করে একটা আওয়াজ পেলাম, সেই আওয়াজটা ফার্স্ট পেয়েছি আমি। আওয়াজটা এরকম, মানে কেউ যদি একটা মানে প্রচন্ড কফ ভর্তি আর একটা কাশির যেরকম আওয়াজ হয়, মানে আমি তোমাকে সেটা হয়তো করে দেখাতে পারবো না, মানে একটা টাইপের, মানে কিরকম একটা গলা খাকড়ানো টাইপের একটা কাশির আওয়াজ। ফার্স্ট থেকে ভেবেছি হয়তো আমার পিসে মশাই ওপর থেকে এরকম করছে,
ফাঁকা রাস্তা, ইকো হচ্ছে, তাই জন্য হয়তো এরকম শুনছি। 5 থেকে 10 মিনিট পরে আবার ওই আওয়াজটা, সেম আওয়াজ। তো আমি তখন আমার ওই দিদির যে ছেলেটা, মানে যে আর আমি পিছু পিছি, ওকে ডেকেছি। বললাম যে কিসের একটা আওয়াজ হচ্ছে না? ও তখন বলছে কই কিসের আওয়াজ, কিছু না তো, তুই ঘুমিয়ে পড়। আমরা কিন্তু সবাই পাশাপাশি শুয়েছি এবং সবাই ঘুমোচ্ছে, মানে অকাতরে ঘুমোচ্ছে সবাই। আর আমারই ওই আওয়াজটা ফার্স্টে হওয়াতে ঘুমটা ভেঙেছে, তারপরে চোখটা একটু লাগবে লাগবে করছিল, দিয়ে আবার ওই আওয়াজটা পেয়েছি। তো এবার তারপরে ও যখন বললো কিছু না, আমি তখন বললাম কি জানি, তাহলে হয়তো কিছু হবে। তারপরে 3 নম্বর বারে আমি সেম আওয়াজটা আবার পেয়েছি। ওরকম একটা কেউ মানে জাস্ট একবারই কাশছে, মানে কন্টিনিউয়েশন নয় কিন্তু, যে মানে একটা খক 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 করে কেসে চলেছে সেটা নয়, কিন্তু জাস্ট একটা গলা খাকরানো একটা, জাস্ট একবারই। আমি তখন উঠে বসেছি যে কি হলো। তখন পাশে ইয়ে ছিল, আর মানে সেরকম ভাবে চাঁদের আলো যে খুব একটা ঘরে ঢুকতে তা না, কারণ 2 দিন আগেই আর কি অমাবস্যা গেছে, মহালয়া। তো অন্ধকারই ছিল, মানে এমন কিছু আলো টালো ছিল না। ওখানে স্ট্রিট লাইট খুব একটা বেশি জোরালো। তো আমার ওই দিদির ছেলেটাকে ডেকেছে, তখন বলছে কি হয়েছে? বললাম যে দেখতো, এবার বড়দেরকে ডাকা সাহস পাচ্ছি না, বকা দেবে, হ্যাঁ, বলবে যে এই তোর আবার শুরু হলো। মানে আমার ঠাকুমার বেলা তো আর কি যেরকম বলেছিল যে এই শুরু হলো, মানে তখন ছোট ছিলাম তো, সবাই ভাবতো যে হয়তো একটু মিথ্যা কথা বলছি, বা সবাই যাতে একটু বিশ্বাস করে সেরকম বলছি। তো সেই হিসেবে ওকে ডেকেছিলাম, ও যে তোমার সমবয়সী ছিল। ও তখন বলছে ও কিছু না, হয়তো নাইট গার্ড ওরকম কাজটা, তুই শুয়ে পড়, তুই শুয়ে পড়। তো আমি তো বেমালুম ঘুমিয়ে পড়েছি। তারপরে বেশ কিছুক্ষণ কিছু হয়নি, মানে আমি যেটা বললাম সেটা মোটামুটি ওই 12টা 12:30টার দিকে হয়েছে। কারণ একটা জানলার ওপরেই একটা ঘড়ি ছিল, আর একটা ছোট্ট নাইট ল্যাম্প জ্বলছিল, তো তাতে দেখেছি টাইমটা ওরকম 12টা কি 12:30 হবে, আমার এক্স্যাক্টলি মনে নেই। ঠিক 2:40 আমার ঘুম ভাঙে, প্রচন্ড জোরে টয়লেট পেয়েছে। এবার কাকে ডাকবো? বড় হয়েছি আমি, তো আর ওকে ডাকতে পারি না, আমার দিদির ছেলেটাকে। তো আমার পাশে আমার দিদি শুয়েছিল, মানে সে আমার মেজো জেঠিমার মেয়ে, তাকে ডেকেছে। এবার ও হচ্ছে অসম্ভব ভীতু, মানে সেটা ইঁদুর নড়লেও সে ভয় পায়। তো তাকেই ডেকেছি, মানে কি করবো, জোর টয়লেট পেয়েছে। তো এবার ফার্স্টে ভাবলাম পিসিকে ডাকবো, কিন্তু ভাবলাম যে মানুষটা এত কান্নাকাটি করেছে, আবার তাকে ডাকবো, তারপর যদি সারা রাত না ঘুমায়। তো দিদিকে ডেকেছি, যে আমি তুই তুই করেই বলতাম যে সর্দি আমার বাথরুম পেয়েছে, একটুখানি যাবি? ও তখন বলছে হ্যাঁ আমারও পেয়েছে, আমার খুব জোরে পেয়েছে। বললাম যে তুই তো উঠিসনি। বলছে না, তুই ডাকলি আমার ঘুমটা ভাঙলে, আমার খুব জোরে পেয়েছে, চল তাহলে একসাথে যাই। এবার বাথরুমটা যেতে হবে, মানে বাথরুমের সুইচটা অ্যাকচুয়ালি বাথরুমের পাশে, মানে এমন নয় যে আমি ঘর থেকে আলোটা জ্বেলে বাথরুমে যেতে পারবো। ওই বাথরুমের সামনে গিয়েই আলোটা জ্বালতে হবে, এবং বাথরুম হয়ে গেলে আবার আলোটা নিভিয়ে আসতে হবে। এবার ওই রাস্তাটুকু মানে বাড়ির ভেতরেই, কিন্তু ওই জায়গাটা একটা মানে ওই অন্ধকারের মধ্যে যাবো একা একা, ওটাই জাস্ট ভয়, আর কিছু না। আর ওই ফাঁকা জায়গাটার মধ্যেই আমার দাদার বাইকটা থাকতো। এবার অনেক সাহস করে দুজনে মিলে গেছি, দুজনে মিলে হাত ধরে গিয়েই ও আলোটা জ্বেলেছে। ও আমাকে বলছে কি আমি একটু করে নি, তারপরে তুই করিস। তো আমি আলোটা জ্বেলেছে যেই, তো বাথরুমের সামনে তো ওরকম দাঁড়ানো যায় না, আমি আবার সরে এসে দাঁড়িয়েছি। এবার আমি যখন আসছি, আমার যেন মনে হলো বাইকের ওপর কে একটা বসে আছে, মানে দাদার যে বাইকটা রাখা, কভার দিয়েই রাখা, বাইকের ওপর কে যেন একটা বসে আছে। এবার আমি এতটা ভয় পেয়ে গেছি, আমি না মানে ও বাথরুমে, আমি তখন দেখেছি কিরে তোর হয়নি, তাড়াতাড়ি বেরো, তো আমার ভয় লাগছে। দিয়ে ও তখন বলছে হ্যাঁ এই তো বেরোচ্ছি, তো একটা মানুষকে সময় দিবি তো। দিয়ে ও বেরিয়েছে, আমি তখন বলছি কি তুই এইখানটাতেই দাঁড়া, তুই দরজার সামনেই দাঁড়া, তোকে যাবি না, ওদিকে যাবি না তুই, আর আমার দিকে মুখ করে দাঁড়া, তুই পেছন দিকে মুখ করে দাঁড়াস না। কারণ আমি জানি ও যদি ওটা দেখে ও চিৎকার করবে, কিসের ঘুম ভেঙে যাবে, তো অসুবিধা হবে। আমি এর জন্য বলেছি তোর ওদিকে তাকানোর দরকার নেই, তুই এদিকে মুখ করেই দাঁড়া। বিশ্বাস করবে না, আমি মানে আমি জানি না এই প্ল্যাটফর্মে এটা বলাটা উচিত কিনা, বাট যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি আমি সেটাই বলছি। মানে তখন আমি ফ্রক পরতাম, তো জাস্ট জামাটা তুলে আমি বাথরুম করতে বসতে যাব, তার ঠিক আগেই কিন্তু আমার দিদি বাথরুম করে গেছে। আমি দেখছি, আমি একটা জিনিসই ছোটবেলায় সবচেয়ে বেশি ভয় পেতাম, সেটা হচ্ছে আরশোলা। ঠিক আছে, মানে এমনি টিকটিকি, সাপ, ব্যাঙ, ভূত, মানে ওগুলো তো আমার কিছু যায় আসছে না। ইভেন ভূত ব্যাপারটা তো আমার কোনো কনসেপ্ট ছিল না, মানে ওগুলো তো আমার খুব একটা ভয় লাগতো না, বাট এই আরশোলা জিনিসটা আমি মারাত্মক ভয় পেতাম। তো আমি জাস্ট জামাটা তুলে বসতে যাব, আমি দেখছি প্রায় 20 থেকে 25টা আরশোলা নর্দমার কাছে পুরো কিলবিল করছে, মানে এটা আনএক্সপেক্টেড। আমি আমার দিদিকে বলছি যে কি রে তুই এর মধ্যে টয়লেট করলি কি করে, এত আরশোলা? তখন বলছে আরশোলা কই, আমি যখন করলাম ছিল না তো।
তুমি ভাবতে পারবে না অরিত্রদা, আমি টয়লেট করিনি, আমি ওই অবস্থায় ওখান থেকে আলো টালো কিচ্ছু না নিভিয়ে সোজা রুমে চলে এসেছি। আমি কিন্তু টয়লেট করতে পারিনি। 20-25টা আরশোলা যদি নিজের মধ্যে ঘোরে, কোনো মানুষ, সুস্থ মানুষের পক্ষে, মানে যে ভয় পায় না তার পক্ষে ওখানে টয়লেট করা সম্ভব না। আর যেখানে আমরা মেয়ে, আমাদেরকে বসে টয়লেট করতে হয়, তো সেখানে তো সম্ভবই না করা। আমি করিনি, কিন্তু সেখানে আমারই টয়লেট পেয়েছে বলে আমি ওকে ডাকলাম, আমি সেটা করতে পারলাম। তারপরে তো এসে ও ঘুমিয়ে গেছে, কিন্তু আমি কিছুতেই শুতে পারছি না। আমার খালি মনে হচ্ছে, আমি যখনই বালিশে মাথা দিচ্ছি আমার খালি মনে হচ্ছে আমাকে কেউ বালিশ শুদ্ধ মানে টেনে এরকম ঠেলে তুলে দিচ্ছে, আর একটাই কথা বলছে, এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা। মানে এটা কন্টিনিউয়াসলি সারাটা রাত ধরে হয়েছে। এবার আমি একটা টাইমের পর গিয়ে আমি নিজেকে বোঝালাম যে আমার তো খুব জোর টয়লেট পেয়েছে, আমি ওরকম ভাবছি, সারাদিন দাদাকে নিয়ে অনেক ভাবনা চিন্তা হয়েছে, কান্নাকাটি হয়েছে, সেই জন্য হয়তো এগুলো আমার মনে হচ্ছে। এরকম কিছু নেই, এগুলো হয় না, এটা আমার মনের ভুল। আমি ঠিক এই কনসোলেশনটা নিজেকে দিয়ে গেছি সারা রাত ধরে, এবং প্রত্যেকে কিন্তু মানে একদম সাউন্ড স্লিপ যেটাকে বলে, গভীর ঘুমে আচ্ছন্ন, কেউ জানে না, আমি জানি। তারপরে ভোরের দিকে আমি কখন ঘুমিয়েছি আমি নিজে জানি না। আমার যখন ঘুম ভাঙছে তখন আমার মা আমাকে ডাকছে, তখন বাজে হচ্ছে সকাল 10টা। আমার মা আমাকে ডাকছে যে এবার তো উঠে স্নান টান করে এবার তো বাড়ি যেতে হবে, উঠে পড়ো, আর ঘুমোতে হবে না। এবার আমার মায়ের চোখ মুখটা অন্যরকম, মানে কেমন একটা, খুব সারা রাত ধরে যদি কান্নাকাটি করে একটা মানুষ বা না ঘুমায়, তার যেরকম চোখ মুখ হবে সেই রকম চোখ মুখ। তখন আমি আমার মাকে অসম্ভব ভালোবাসি। আমি আমার মাকে একটাই কথা জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে তোমার, জাস্ট ঘুম চোখ খুলেই মাকে দেখে, কি হয়েছে তোমার? তখন মা কিছু বললো না। আমার দাদা, যে আর কি ওপরে শুয়েছিল আমার মায়ের সাথে খাটে, সে বলছে, বাবা কালকে তোর মায়ের সারা রাত যা হয়েছে, সব বললে তো তুই এখন তোর হাত পা কাঁপবে। না, আমাকে এই দাদারা ইয়ার্কি মেরে যেরকম বলে না, যে সেটা শুনলে তো তুই বিছানায় হিসু করে দিবি, ঠিক এই কথাটা আমার দাদা আমাকে বলেছে। তখন আমার মা আমার দাদাকে আঙুল দিয়ে ইশারা করছে যে চুপ, কাউকে না বলতে, জিনিসটা যেটা গতকাল রাতে হয়েছে, ওপরেও কিছু একটা হয়েছে, তখন বুঝলাম। তো এই হিসু করার প্রসঙ্গে আমি তখন বলেছি যে আমার কালকে রাতে খুব জোর টয়লেট পেয়েছিল, কিন্তু জানো না টয়লেট করতে গিয়ে এই হয়েছে, আমি আর আসলে এরকম ছিল, আমি টয়লেট করতে পারিনি, আমার জোর পেয়ে গেছে, এখন আমাকে যেতেই হবে। ওই রাতে 2:40 যে টয়লেট পাওয়াটা, সেটা আমি পরের দিন সকাল 10টা 10-এ গিয়ে করলাম। মানে এতক্ষণ সময় আমি চেপেছিলাম। তারপরে তো আর সেটা নিয়ে কোনো আলোচনা হয়নি। আমি মা আমাকে মাঝে আর কি ওই স্নানের জন্য জল ফল দিতে গেছিল, তখন আমি বলেছিলাম কি হয়েছে মা কালকে? মা বলছে কিছু না, আমি পরে বলবো, এখন শুনতে হবে না এসব। মা আর কিছু বলেনি। তারপরে যখন সবকিছু মিটিয়ে আমরা নিজেদের বাড়ি চলে এলাম, তখন মা আমাকে বলছে যে এরকম রাতের বেলা শুয়েছে উপরের ঘরে, জাস্ট বালিশে মাথাটা দিয়েছে, কিছুক্ষণ পরে দরজায় নক, এরকম নক করছে কেউ। তো বাবা ছিল, মা বলছে দেখো তো কে এলো, ভেবেছে হয়তো আমি এসছি, কারণ আমি মাকে ছাড়া ওরকম ভাবে শুতে অভ্যস্ত নই, তো ভেবেছে হয়তো আমি এসছি। তো বাবা তখন বলেছে কি যে একটা জায়গায় শুলে হয় না, সবসময় কি মায়ের সাথেই শুতে হবে, বড় হচ্ছ তো, এই কথাটা বলেছে, ধমকের সুরে বলেছে। তারপরেও নক করছে। তো তখন গিয়ে দরজাটা খুলে দেখছে যে আমার পিসেমশাই, মানে যে আর কি নিচ থেকে উপরে উঠে গিয়েছিল। তো পিসেমশাইকে জিজ্ঞাসা করেছে যে আমি ঘুমিয়েছি কিনা, তো পিসেমশাই বলেছে হ্যাঁ শুয়ে পড়েছে। তারপরে ওরাও যথারীতি আলো টালো নিভিয়ে শুয়ে পড়েছে। কিছুক্ষণ পরে আমার মায়ের সাথেও সেম জিনিসটা হয়েছে, ওরকম ওই কাশির আওয়াজ শুনতে পেয়েছে 3 থেকে 4 বার, এবং মা উঠে বারান্দাতে আবার দেখতেও গেছে যে কে এলো। তারপরে এবার বাবা তখন বলছে তুমি কি করছো, অত রাতে ওরকম বারান্দায় যাচ্ছ, চেনো না জানো না? হ্যাঁ। তো মা চলে এসছে, মা বলছে না কি যেন একটা ডাকছে মনে হচ্ছে, কেউ কি এলো, কেউ কি এলো। বাবা বলছে এত রাতে কে আসবে, শুয়ে পড়ো। শুয়ে পড়েছে না, সেম, শুতে পারছে না, কে যেন একটা ওই বালিশ শুদ্ধ ঠেলে সরিয়ে দিচ্ছে, আর খালি বলছে যে এখানে থেকো না, এখান থেকে চলে যাও, এক্ষুনি চলে যাও, এখানে থেকোই না, তোমরা এসছো কেন এখানে, এখানে এখানে কেউ থাকতে পারে, দেখলে আমি থাকতে পারলাম, আমাকে তো চলে যেতে হলো। ঠিক এই কথাগুলো রিপিটেডলি কেউ একজন বলে গেছে। আর আমার মা কিছুতেই শুতে পারছে না, এবং সেই সাথে মানে ওই রুমে যারা যারা ছিল কেউ শুতে পারেনি। কি বলছো, সিরিয়াসলি? সিরিয়াসলি বলছি। তোমার মা এই কথাগুলো শুনেছে? এই কথাগুলো শুনেছে, এবং এই কথাটা আমিও নিজ থেকে শুনেছি যে এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। আমি শুধু এইটুকু শুনেছি।
কিন্তু আমার মা মানে কেউ যেন একটা বলছে, সমানে কেউ একটা নক করছে, যার জন্য উঠে মা দেখতে গেছিল যে বারান্দায় যে কে এলো এত রাতে। ঠিক আছে, তো আমি বলছি আমার এখনো গায়ে কাটা দিচ্ছে লিটারালি, এত বছর হয়ে গেছে এবং এটা আমার নিজের পিসির ছেলে, আর কেউ না, আমি তার ব্যাপারেই কথাটা বলছি, বাট আমার তুমি এখনো বলছো তোমার গুজবাম্পস গায়ে কাটা দিচ্ছে, তুমি তখন থেকে বলছো, আমি শুনছি, লাইক তুমি প্রত্যেকটা জিনিস যেটা ব্রিফ করছো আমার লিটারেলি গুজবাম্পস দিচ্ছে। মানে ওই কাশির আওয়াজটা ঠিক আছে, বাট তারপর যখন বলছো যে 20-25টা আরশোলা, ইনফ্যাক্ট ওই একটা জিনিসেই আমি ভয় পেতাম এবং আমি সেটাই দেখেছি সেদিন রাতে। বলো বলো। তারপরে তো এবার মা সেই অঝরে কেঁদে যাচ্ছে, আর সত্যি কথা বলতে তখন মানে অত তো মানে এখন যেমন আমাদের হনুমান চালিসা সবারই মুখস্থ মোরালে, ঠিক আছে, তখন ওই জিনিসগুলো না আমাদের মাথায় ছিল না। তো ওই হরে কৃষ্ণ ওইটুকুই মানে ওইটুকুই জানি, ওইটুকুই মা বলেছে, ঠিক আছে, কিন্তু তাতেও মানে সারা রাত ঘুমাতে পারিনি এবং যে কারণে ওই আমার ওই দুই দাদা যারা আর কি ওই রুমে ছিল তারাও কেউ শুতে পারিনি। এবং তারা আবার পরের দিন এসে বলছে, জেনারেলি যা হয় ছোট বাচ্চা যা হয় আর কি, এসে বলছে ও মামা জানো কালকে কাকিমুনি না কেমন করছিল, মানে ওরা এসে আবার আমার মেজো জেঠিমা বড় জেঠিমাদেরকে বলছে কাকিমুনি না সারা রাত কিরম একটা পাগল পাগল করছিল, খালি বলছে কে যেন ধাক্কা মারছে, কে যেন বলছে। তো এবং মায়েরও টয়লেট পেয়েছিল প্রসঙ্গত, টাইমিংটাই 2:40। মায়েরও টয়লেট পেয়েছিল, মা টয়লেট করতে গেছে, টয়লেট করতে গিয়ে মনে হচ্ছে ওই যে তোমার বললাম না একটা শ্বেত পাথরের সোফা বানিয়েছিল আমার দাদা, ওই সোফাটাকে ডিঙিয়েই আর কি ওয়াশরুমটা, তো ওয়াশরুমে যেতে যাবে মনে হচ্ছে যেন কেউ একটা সোফায় বসে এরকম পায়ের ওপর পা তুলে সিগারেট খাচ্ছে। এটা আমার মা স্পষ্ট দেখেছে। সেইটা দেখার পরে মা টয়লেটে যায়নি, সোজা ব্যাক করে চলে এসেছে। আর সত্যি কথা বলতে দেখো ওপরে সবাই ছেলে, আমার মা তো ওরকম ভাবে বলতে পারে না না যে আমি টয়লেট করছি তুমি দাঁড়াও, মানে আমার বাবাকে তো ওরকম ভাবে বলতে পারে না, দুটো বাচ্চা ছেলে আছে, আমার পিসেমশাই আছে, মানে এটা খুবই খারাপ দেখায়। একটা ছোট মানুষ বললে সেটা মানা যায়, আর সে একটা বাড়ির বউ, সে তো ওরকম ভাবে বলতে পারে না। সে টয়লেট করেনি, সে চলে এসছে। সেই একই জিনিস আমাদের সাথেও ঘটেছে, আমি দেখেছি বাইকে কেউ একজন বসে আছে। আমার দাদার ব্লু কালার খুব ফেভারিট ছিল, আর ওর বাইকটাও ছিল ব্লু কালারের, ফ্রিডম বলে তখনকার দিনের ওই বাইকটা খুব উঠেছিল, ও ফার্স্ট ওর টাকায় টিউশনি টাকা ওটা কিনেছিল, সেই বাইকটা এখনো আছে। মানে এখনো মানে আমার দাদা বাইকটা একদিন নিয়ে বেরিয়েছিল, মানে বলেছিল বাইকটা এরকম ইঞ্জিন বসে যাচ্ছে রেখে দিতে দিতে তুই নিয়ে বেরো, বাট ও কিছু দূর যাওয়ার পরে মানে বাইকটা চালাতে পারছে না, ভারী হয়ে যাচ্ছে, বলছে পেছনে কেউ যেন একটা চেপে বসছে, আমি চালাতে পারছি না বাইক। তো বাইক ওইভাবেই এখনো পর্যন্ত ওই জায়গাতেই রাখা। ইভেন ও যে জিম করতো না, ওর জিমের যে ডাম্বেল গুলো সেগুলো আমার দাদারা নিয়ে এসেছিল যে পরে এখানে প্র্যাকটিস করবে, কি করবে ওখানে পড়ে থেকে জং পড়ে যাচ্ছে। তো মানে যেটা ধরো মানে যতটা ওয়েট হওয়ার কথা মানে তার 4-5 গুণ ওয়েট, মানে তোলাই যাচ্ছে না, এতটা ভারী। ওর কোনো জিনিস কেউ ইউজ করতে পারেনি। এবং ও তো আর্টিস্ট ছিল এবং আঁকতো, তো সেই হিসেবে মানে আমাদের ফ্যামিলি তো সবাই আঁকা টাকা শিখেছিল, বাট ওর লাস্ট স্টুডেন্ট ছিলাম হচ্ছে আমি। মানে আমি আমার আঁকাটা কন্টিনিউ করতে পারিনি, মানে শেষ করতে পারিনি, আমার 3rd ইয়ার অব্দি হয়েছিল, ও তো তারপরেই মারা যায়। তো ওর কাছেই শিখতাম, তো ওর সমস্ত ইয়েগুলো মানে আমি নিয়ে এসেছিলাম। ঠিক আছে, মানে এটা বলা ভালো, আমি এটা বলছি এখানে যে দেখো ওর বাইক কেউ ইউজ করতে পারিনি, ওর ডাম্বেল এটা কেউ ইউজ করতে পারিনি, কিন্তু ও যখন ওই মারা গেছিল না তখন মানে ওর সামনে হচ্ছে আমার ছোট পিসি বসেছিল, মানে যে ওর মাসি হয়। তো সে ও পিসিকে একটাই কথা বলেছিল মানে মারা যাওয়ার আগে ঠিক 3-4 মিনিট আগে, যে আমার ডাক নাম ধরে আর কি, যে আমি যেন কোনোদিনও আঁকাটা না ছাড়ি, আর ওর যত আঁকা টাকা জিনিস আছে সেগুলো যেন আমি আমার কাছে নিয়ে যাই, ঠিক আছে, সেগুলো যেন আমি ইউজ করি, আর আমি যেন কখনো আঁকাটা না ছাড়ি, আর এই দিদার পুজোটা কালকে কোনোভাবে মিস দিও না, ওটা তোমরা করে নিও। এই 3টেই কথাও বলেছিল মারা যাওয়ার আগে। তার কিছুক্ষণ পরেই বললো আমি জল খাবো, ওকে জল দিল, তারপর ও চোখ বন্ধ করলো, চোখ দিয়ে জল ভেসে যাচ্ছে, শেষ। মানে ওইটুকুই লাস্ট কথা। তো আমি ওর আঁকার জিনিসগুলো নিয়ে এসেছিলাম, বিশ্বাস করো আমার কিন্তু কিচ্ছু হয়নি, মানে আমি কিন্তু ওগুলো ইউজ করেছি। ওর রং বলো, প্যালেট বলো, তুলি বলো, মানে আমার কাছে এখনো আছে, তুমি চাইলে আমি তোমাকে দেখাতেও পারি। ওর এঁকে রাখা ছবি, ওর কোথায় কোন ইয়েতে, মানে সেই বছর ইয়েতে বেরিয়েছিল ওই পুজোর ম্যাগাজিন গুলো হয় না, সেখানে ওই বেহালা নতুন দলের প্যান্ডেলটা বেরিয়েছিল, সেকেন্ড হয়েছিল, ওরই করে যাওয়া কাজ, ওটাও লাস্ট কাজ ছিল। তো দ্যাট ওয়াজ ভেরি আনফর্চুনেট। তো এই ঘটনাটা তো ওই শ্রাদ্ধের দিনকে ঘটেছিল,
তারপরে আস্তে কিছু হয়নি, আমরা সবাই নিজেদের বাড়িতে চলে আসি এবং পরে আর কি মা কথায় কথায় এই কথাগুলো আর কি সকলকে জানায় যে এরকম এরকম হয়েছিল, এবং আমিও জানাই। আর আমার সাথে এরকম হয়েছিল সেটা আমার দিদি সাক্ষী ছিল, কারণ ওকে নিয়ে আমি টয়লেটে গিয়েছিলাম। তো সেদিন সারা রাত তো কেউ শুতে পারিনি। এবার আসল ঘটনাটা আমার সাথে হওয়া শুরু হলো দুর্গাপুজোর নবমীর দিন থেকে। তার কিছুদিন পরেই দুর্গাপুজো ছিল। নবমীর দিনকে আমরা তো বেরোবো না, আমার ছোট মাসি এসে বললো যে চল এরকম ঠাকুরের ওপর রাগ করে থাকতে নেই, হ্যাঁ একটুখানি সামনেই বাগবাজারের পুজোটা দেখে চলে আসবো। তো খুব জোর জবরদস্তি করেই আমাকে নিয়ে গেছে। আমি সেই যাবোই না, কিছুতেই যাবো না, কারণ প্রত্যেক বছর পুজো হলে দাদা আসতো, দাদা ওই মাঠে দোলনা চড়াতো। তো খুব মনে পড়ছিল ওগুলোকে, ভীষণ মিস করছিলাম সেই বছরটাতে। আর ওরকম ভাবে হঠাৎ চলে যাবে আমরা তো বুঝতেও পারিনি। তো বাগবাজারে ঠাকুরটা দেখেছি, ঠাকুরটা দেখে ওই উঁচু যে ওই কি নাগরদোলনাটা হয় একদম বড়টা যেটা, হ্যাঁ মানে যেটাকে ওই জায়েন্ট হুইল বলে, তো সেইটাতে মানে ওর একটা ইয়ে ছিল, খুব অদ্ভুত একটা ফ্যান্টাসি ছিল, মানে এবং ওটা বলতো যে ওই আমারটা যখন সবচেয়ে উপরে চলে যাবে একটুখানি দাঁড় করিয়ে রাখবেন, হ্যাঁ ওই ওপর থেকে ভিউটা দেখতে খুব ভালো লাগে। মানে ওই নিচে ওঠার সময় ওটা বলে উঠতো ওই দোলনার লোকগুলোকে যে আমি যেটাতে বসছি সেটা যখন একদম টপে যাবে একটুখানি 2-3 সেকেন্ডের জন্য দাঁড় করাবেন, হ্যাঁ ওটা মানে স্পিডটা তখনই দেবেন না, মানে একটা একটা করে ভরতে ভরতে তারপর তো যায়। তো ওর ওই উঁচু থেকে ভিউটা দেখতে খুব ভালো লাগে। এবার আমি যখন ওই ঠাকুর নমস্কার করে আর কি, বাগবাজারের এন্ট্রিটা তুমি হয়তো দেখেছো, তো সোজা ঢুকতে হয়, আর ঢুকে বাঁ দিক দিয়ে হচ্ছে এক্সিট, আর এক্সিট দিয়ে বেরোলেই ওই দোলনার পোর্শনটা পড়ে। আমি যখন এক্সিট দিয়ে বেরোচ্ছি আমার ওর কথা মনে পড়ছে যে বেরোলেই তো দোলনার দিকে ছুটতাম, আর যত টাকা ও দিত, মানে ও সবাইকে আর কি পুজোর কটা দিন দোলনা টোলনা চড়াতাম আমাদের ভাই বোনদের, আমাকে তো বেশি, কারণ আমি ছোট ছিলাম। তো আমার কেন জানি না মনে হলো, আমি তো ওপর দিকে তাকালাম, আমার মনে হলো যে ওই যে জায়েন্ট হুইলের ওপরে কেউ যেন একটা বসে হাসছে আমার দিকে তাকিয়ে। আমি না ফাট করে মাথাটা নামিয়ে নিয়েছি, ভাবলাম যে আমারই হয়তো মনের ভুল, ওকে এত মিস করছি তাই জন্য হয়তো দেখছি। কিচ্ছু বলিনি, স্ট্রেট বাড়ি চলে এলাম। রাত্রির থেকে জ্বর, এতটাই জ্বর যে মানে আমি কি বলবো, পুরো শরীর জ্বালা করছে আমার, এত টেম্পারেচার উঠে গেছে 104, তারও বেশি। আর তখন এই ডিজিটাল থার্মোমিটার ছিল না, ওই পারদ দিয়ে যে থার্মোমিটার ওটাই। এবার দেখছে কখনো 103, কখনো 104, মানে সারাটা রাত জ্বরে ভীষণ কষ্ট পেয়েছি। পরের দিনকে সকালবেলা, এখানে তো কোনো ডাক্তার নেই তখন, পুজোর সময় সব ছুটি, তো আমাদের এই মেয়র্সের একটা কর্পোরেশনের একটা এরকম একটা ওখানে নিয়ে গেল, নিয়ে গিয়ে বললো যে ব্লাড টেস্ট করুন, হয়তো ম্যালেরিয়া হয়েছে। ব্লাড টেস্ট করলাম, ম্যালেরিয়া ডেঙ্গু কোনো কিছুই সেরকম ভাবে হয়নি, নেগেটিভ এসছে। তো বললো যে ম্যালেরিয়াটা রিপিট টেস্ট করুন। ম্যালেরিয়াটা রিপিট টেস্ট করানোর পরে তখন বলছে যে হ্যাঁ মনে হচ্ছে এটা পজিটিভ, মানে ওরা সেরকম সঠিক করে কিছু বললো না, মনে হচ্ছে এটা পজিটিভ। তো আমাদের এইখানের একজন ডাক্তার আছেন সৈকত চক্রবর্তী বাগবাজারে, তাকে গেলাম দেখাতে। তো সে তখন বললো হ্যাঁ তোমার ম্যালেরিয়া হচ্ছে। এবার ডাক্তারেরও তখন জ্বর ছিল, উনিও অত্যন্ত কষ্ট করে আর কি পেশেন্ট দেখছেন। আচ্ছা ম্যালেরিয়া হচ্ছে, এবার তো আমাকে ইলারিয়াগো সমস্ত ওষুধ ফষুধ দিয়েছে, এবং আমি ওই ওষুধ খাচ্ছি কিন্তু আমার জ্বর কমছে না। সারাদিনে 4 থেকে 5 বার জ্বর আসতো, এবং যখন জ্বরটা আসতো প্রায় 3-4 ঘন্টা করে থাকতো, মানে ওই ওষুধ খেলে হার্ডলি 8 ঘন্টা কি 1 ঘন্টা আমি ভালো থাকতাম, তারপরে আবার জ্বর আসতো। এইরকম ভাবে অলমোস্ট লক্ষ্মী পুজো অব্দি চললো। তখন পুজোর ইয়েটা আস্তে আস্তে কেটে গেল, পুজোর রেশটা। আমাদের বাগবাজারে যেহেতু বিশাল পুজো হয় এবং সেটা আমার বাড়ির খুব কাছেই, তো সারা পাড়ায় লাইটিং টাইটিং। এবার আস্তে আস্তে লাইটিং গুলো খোলা শুরু হলো, অন্ধকার হচ্ছে। তো ওই অসম্ভব জ্বরটা আসতো না, কিন্তু প্রায় রোজই আমার রাতের বেলা করে জ্বরটা কিন্তু আসতো, মানে সেটা 101-2 হলেও টেম্পারেচার থাকতো, ঠিক আছে। এদিকে তো ম্যালেরিয়ার ওষুধ চলছে, কিছু খেতে পারছি না, যাই খাচ্ছি বমি হয়ে যাচ্ছে। এরকম চলতে 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 হঠাৎ করে একদিন রাতে আমি দেখলাম, মানে আমি খাওয়া দাওয়া করে এসে শুয়েছি, ওষুধ খেয়েছি, খেয়ে ঘুমিয়েই পড়েছি অলমোস্ট। আমার বাবা এসেছেন কাছ থেকে, আমার মা বাবাকে খাওয়া দিতে গেছে। এবার আমাদের 1তলা 2তলা, তো খাওয়া দাওয়ার পোর্শনটা নিচে হয় আর ঘুমোনোটা ওপরে। তো আমি ওপরে একা শুয়ে আছি, আমার যেন মনে হলো ঘরে কেউ একটা মানে ভীষণ জোরে দাপাদাপি করছে, আমাদের ঘরে ঠিক ভীষণ জোরে দাপাদাপি করছে।
তো আমার ঘুমটা ভেঙে যায়। আমি ভাবছি যে মানে বাবা কি এলো, কিছু মানে জিনিসপত্র নিতে এলো নাকি, মানে এইরকম ভাবে তো বাবা মানে ঢুকলেও আস্তে করে ঢোকে, কারণ বাবা জানে যে আমি ঘুমাচ্ছি, এইরকম জোরে তো দাপাদাপি করবে না। আমি চোখটা খোলার পর যেটা দেখলাম, মানে আমি জানি না এইরকম এক্সপেরিয়েন্স কেউ কখনো করেছে কিনা, হয়তো এর থেকে বাজে এক্সপেরিয়েন্সও করেছে, কিন্তু আমারটা খুব অদ্ভুত একটা কম্বিনেশন ছিল। কথাকলি ডান্স ফর্মের যেই ফেসটা হয় না, আশা করি সবাই দেখেছো তোমরা, কথাকলি ডান্স ফর্মের যেরকম একটা গ্রিন গ্রিন ব্যাপার হয়, চোখ মুখ গুলো টানা টানা, গলার কাছে একটা ইয়ের মতন থাকে, কলারের মতন থাকে, ওপরে একটা মুকুট টাইপের থাকে, ঠিক ওই ফেসটা, ওই রকম ড্রেসে অ্যাটায়ারে একজন লোক, সেটা আমি বুঝতে পেরেছি ওটা মহিলা নয়, একটা লোক। সে চোখে দুখানা শশা লাগানো, মানে আমরা বিউটি পার্লারে গেলে যেরকম হয় যে চোখে শশা লাগিয়ে দেয়, দিয়ে ফেসিয়াল করে বসিয়ে রাখে, ঠিক ওই রকম চোখে দুটো শশা লাগানো, আর কিছু একটা উইপন নিয়ে আমার দিকে এরকম এগিয়ে আসছে, আমাকে মারবে বলে। এবার তো আমি প্রচন্ড জোরে চিৎকার করে উঠি, আমার বাবা মানে খাওয়া ফেলে রেখে ওপরে ছুটে আসে, ভেবেছে হয়তো আমি জ্বরের ঘরে নামতে গিয়ে পড়ে টরে গেছি, তখন তো আর বুঝতে পারিনি যে এটা দেখে। এবং বাবা যে ঘরে এসছে, তুমি সিরিয়াসলি এটা দেখেছো? মানে আমি সিরিয়াসলি এটা দেখেছি, এবং এটা আমি নেক্সট 6 মাস ধরে দেখেছি। নেক্সট 6 মাস ধরে এই একই ফেস, একই একটা মানে অবয়ব আমি দেখতাম, এবং বিভিন্ন রূপে তাকে দেখেছি, মানে বিভিন্ন ভাবে। মানে কখনো সে ওই আমাদের পুরোনো দিনের বাড়ি তো, ঘুলঘুলির ওপর বসে আছে, বসে পা দোলাচ্ছে, দিনের বেলাতেও দেখেছি। পাশের বাড়ির তার মুখ দেখতে পেয়েছিলে? মানে তাকে কেমন দেখতে? ওই তো কথা বলে ডান্স ফর্ম যেরকম হয়, মানে সাজিয়ে দিলে তো মোটামুটি সবাইকে একই রকমই লাগে, বুঝেছো, ওরকম আলাদা তো কিছু নেই। আচ্ছা, ওই রকম একটা দেখতে পেতাম। প্রচন্ড জোরে চিৎকার করি, এবং এক একদিন সে এক একটা উইপন নিয়ে, কোনোদিন একটা নিডল নিয়ে সে ছুটে আসছে আমার দিকে, মানে জাস্ট একটা সিম্পল ছুঁচ, কোনোদিন একটা পেরেক, কোনোদিন একটা তোমার ওই সুপারম্যানদের ওই নখ গুলো যেরকম হয়ে যায় না, খুব ছুচলো টাইপের, ওই রকম ভাবে নখ নিয়ে আমার দিকে এগিয়ে আসছে, যেখান থেকে রে ফে গুলো বেরোয়, মানে আমি অতটা ওইগুলো জানি না, আমি ঠিক এক্সপ্লেন করতে পারছি না, ওরকম। কোনোদিন একটা তলোয়ার, কোনোদিন একটা ছুরি, কোনোদিন কাঁচি, কোনোদিন ব্লেড, মানে বিভিন্ন ওয়েপন সেরকম এগিয়ে আসছে। কিছু বলতো না, কিচ্ছু বলতো না, শুধু ওটা নিয়ে এগিয়ে আসতো আর হাসতো, অদ্ভুত একটা হাসি, মানে সেই হাসিটা আমি শুনতে পেতাম না, কিন্তু দেখতে পেতাম, মানে একটা মকিং স্মাইল যাকে বলে, মকিং স্মাইল। ওই স্মাইল বলে একটা সিনেমা হয়েছিল, ওই সিনেমাটাতে যেরকম হাসিটা ছিল, ওই রকম একটা হাসি। আমি সিনেমাটা পরে দেখেছি, তো হাসিটা আমি আগে এক্সপিরিয়েন্স করেছিলাম। প্রত্যেকদিন রাতে এরকম হতো, এবং বাড়ির যত ফুটো আছে, মানে ওপেনিং যত আছে, প্রত্যেকটা ওপেনিং কোনোদিন জানলা দিয়ে দেখতাম আসছে, কোনোদিন ঘুলঘুলি দিয়ে, কোনোদিন দরজা দিয়ে, কোনোদিন ঘরের দেওয়ালে ধরে একটা ছোট ফুটো হয়েছে, ওই ফুটোটা দিয়ে দেখতে পেতাম যেরকম এগিয়ে আসে। আমি যেখানটা শুতাম ঠিক পায়ের নিচে একটা জানলা ছিল, জানলাটা বন্ধ, ওই বন্ধ জানলাটাও দেখবে একটু ফাঁক থাকে না, কাঠের জানলা তো, ওই ফাঁকটা দিয়ে দেখতে পেতাম এগিয়ে আসছে, এবং ও অদ্ভুত ভাবে নিজের শরীরটাকে মানে কি বলবো, মানে সংকুচিত করতে পারতো, মানে যত সরুই ছিদ্র হোক না কেন, ঠিক ওর ভেতর দিয়ে ঢুকে এসে আমাকে একটা বড় রূপে দেখা দিত। এই জিনিসটা আমার সাথে হয়েছে। তো এবং তারপরে তো কিছুতেই ঘুমোতে পারতাম না, প্রচন্ড কষ্ট হতো যে আমি এটা কি দেখছি। আমি খালি বলতাম যে বাবা দেখো আমার দিকে এগিয়ে আসছে, বাবা দেখো আমার দিকে এগিয়ে আসছে। আমার বাবা বলতো কই, কেউ তো নেই। আমার বাবা হচ্ছে সিংহ রাশি, ঠিক আছে, সিংহ রাশি সিংহ লগ্ন, আর আমার হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ লগ্ন। তো আমার মায়েরটা ঠিক জানি না, মনে হয় মেষ রাশি। তো আমার মা সেরকম কিছু বলেনি আমায় কখনো, কিন্তু বাবা বলতো কই, কেউ তো নেই, কোথায় কে আছে, কই কই এখানে বসে আছে, কই এই তো আমি মারছি। আমার বাবা কি ঝাঁটা ফ্যাটা দিয়ে মারতো, মানে আমি যেখানটা বলতাম এই দেখো এখানে বসে আছে, আমার বাবা কিন্তু ব্লাইন্ডলি গিয়ে মারতো। হ্যাঁ, আর মানে ওকে মারার পরে ওর ওই হাসিটা মানে আরো দ্বিগুণ বেড়ে যেত। আমি তখন বাবাকে বারণ করতাম, না না তুমি ওকে কিছু করো না, ও আরো ভয়ঙ্কর হয়ে যাবে, তুমি ওকে কিছু করো না, এরকম বলতাম। তো এই জিনিসটা চলার পর মানে বেশ কিছুদিন ধরে চলতে থাকলো। আমাদের ঘরে একটা, আমার দাদার যে শ্রাদ্ধের সময় যে ছবিটাতে আর কি মানে মালা টালা পরানো হচ্ছে, সেই ছবিটা আমাদের রুমে ছিল।
তো একদিন দুপুরবেলা, তখন তো স্কুল ছুটি, মানে এটা কিন্তু ছুটির টাইমেই চলছে আর কি, তখন তো স্কুল ছুটি, আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে এরকম দাদার ছবিটার দিকে তাকিয়ে ভাবছি যে মানে কত ভালো আর কি একটা, মানে ওর জীবনটা কত ভালো হতে পারতো, ওর জীবনটা কিরকম ভাবে শেষ হয়ে গেল, এরকম ভাবছি। আর এটাও ভাবছি, এবার এই কথাগুলো আমাদের বাড়ির আরো সবাই শুনতো, মানে খুব একটা বেশি কাউকে বলা হতো না। তার কারণ হচ্ছে আমার দাদা মারা গেছে, তো আমার পিসি আমাদের বাড়িতে থাকতো, তো সে শুনলে আবার ভাববে যে তার ছেলে মারা গেছে, তার ছেলেকে নিয়ে এগুলো বলছি। তো বাকি যারাই আমাদের পাশের ঘরে যে দাদারা থাকতো তারা তো জানতে পারতো না, রাতের বেলা এরকম চেঁচাচ্ছি, তারা বুঝতে পারতো, তো তারা না ওগুলো নিয়ে আমাকে একটু পেছনে লাগতো, যে হ্যাঁ তুই খালি রোজ ভূত দেখিস, হ্যাঁ ভূত শুধু তোর কাছেই আসে, আমাদের কাছে তো আসে না, এই কথাগুলো বলতো কিন্তু আমাকে। হ্যাঁ, তো আমি ওই দুপুরবেলা একদিন বসে বসে আমার দাদার ছবির দিকে তাকিয়ে ভাবছি যে দাদা ভাই, আজকে যদি তুমি থাকতে, তুমি অন্তত আমায় বিশ্বাস করতে যে আমি মিথ্যা কথা বলছি না। আমি তো এটা সত্যিই দেখছি, বলো, মানে কেউ না জানো, অন্তত তুমি যেখানে আছো তুমি তো সেখান থেকে হয়তো দেখতে পাচ্ছ যে আমি জিনিসটা দেখছি কিনা, আমি মিথ্যা কথা বলছি কিনা। তো তুমি তো আমায় এত ভালোবাসছে, তো তুমি আমাকে হেল্প করো না কিছু একটা। মানে কেউ তো বিশ্বাস করছে না আমার কথা। হ্যাঁ, বাবা ভীষণ রাগী, এবার দিনের পর দিন তারও ঘুম হচ্ছে না, সে খিটখিট করছে। হ্যাঁ, খালি আমি পড়তে বসছি না বলে, আমি যখনই কিছু করতে যাচ্ছি মানে আমার খালি মনে হচ্ছে যে আমার দিকে কেউ একটা তাকিয়ে আছে, কেউ আমাকে একটা ফলো করছে। কন্টিনিউয়াসলি যদি একটা মানুষ, মানে একটা বাচ্চা মেয়ে, সে যদি এটা কন্টিনিউয়াসলি তার চারিপাশে দিন নেই রাত নেই সে যদি একটা ফিল করে, তো একটা স্বাভাবিক জীবনটা আর কি নষ্ট হচ্ছে। আমি পড়তে বসলে মানে আমি একটা জায়গায় বসে অঙ্ক করছি, জানলার সামনে বসে, ঠিক পাশের বাড়িতে, মানে আমাদের বাড়িও না, পাশের বাড়ির জানলা দিয়ে আমি হঠাৎ দেখলাম ওই ওই সেম যে ফেসটার কথা আমি তোমায় বলছি, এলো আমাকে এরকম ভাবে হাত দিয়ে ডাকলো, ডেকে চলে গেল। এবার ব্যাস, আমার তো পড়াশোনা মাথায় উঠে গেল। আমি তো এবার ওটা নিয়ে ভাবছি, এমনি জ্বর, শরীর ভালো না, উইক, তার মধ্যেও একটু আধটু পড়াশোনা করছি, যে স্কুল খুললেই এক্সাম, তখন তো ডিসেম্বর মাসে অ্যানুয়াল পরীক্ষা তখন চালু হয়েছিল নতুন। এই ঘটনাটা ঘটতে থাকে, তো সেদিন দুপুরবেলা আমি খুব কান্নাকাটি করি আমার দাদার ফটোর সামনে বসে। ঠিক সেই দিন রাত্রির থেকে একটা অন্যরকম ঘটনা ঘটতে শুরু করে। ঘটনাটা কি, আমার দাদা আমাকে স্বপ্নে দেখা দেয়, দেখা দিয়ে বলে যে দেখ, কেউ বুঝুক না বুঝুক তুই অন্তত বুঝতে পারছিস যে আমার মৃত্যুটা স্বাভাবিক নয়, আমি কিন্তু নিজের ইচ্ছায় যাইনি, আমাকে নিয়ে যাওয়া হয়েছে। তো মানে আমি তোমাকে বলছি, আমার এখনো মানে কি বলবো, কষ্টই হচ্ছে বলতে পারো। তো গুজবাম্পও দিচ্ছে। স্বাভাবিক না, মানে একটা মানুষ তার জীবনে কত স্বপ্ন থাকে, সে কত পরিশ্রম করেছে, পরিশ্রম করে সেই জায়গায় পৌঁছেছে, তারপরেও যদি মানে তার সাথে যে ঘটনাটা ঘটে গেছে শুধুমাত্র দু তিনজন মানুষের অতিরিক্ত বোঝা বা একটা কশন ক্যাজুয়ালিটির জন্য, ক্যাজুয়ালি ক্যাজুয়ালিটির নেওয়া, জন্য। এত ক্যাজুয়ালিটির জন্য একটা জলজান্ত প্রাণ যে চলে গেল। দেখো এখনো অব্দি আমি কনক্লিউশনে আসতে পারছি না যে তোমার ঠাকুমার ওই 45 দিনের দোষ না কাটানোর জন্যই তোমার দাদার মৃত্যু হয়েছে, বাট সে যে চলে যাবে তার তো অনেক আশা আকাঙ্ক্ষা, মানে অনেক এক্সপেকটেশনস ছিল তার লাইফ থেকে, তার অনেক কিছু চাওয়ার ছিল, তার অনেক কিছু পাওয়ার ছিল, তো সেই জায়গা থেকে তাকে তার জীবন ত্যাগ করে চলে যেতে হয়েছে। তো তার তো কিছু একটা পিছুটান থেকেই যাবে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। মানে এবং জাস্ট আমি শুনছি আমার, তোমার কাছ থেকে, আমার লাইক আমি বলে বোঝাতে পারি, আমি কোনো কথা বলছি না মাঝখানে, তুমি বলো। হ্যাঁ, তো আমার দাদার কতগুলো ফ্রেন্ড ছিল, তারা সবাই একসাথেই আর কি সব কাজ টাজ করতো, মানে ওরাও সব আর্টিস্ট আর কি। তো এরকম প্রশান্ত বলে একটা বন্ধু ছিল আমার দাদার, তো সেও এরকম আর্টিস্ট। তো আমার দাদা ফার্স্ট, আমি তখন একটাই কথা জিজ্ঞাসা করেছিলাম যে তোমাকে কে মেরেছে, তুমি আমাকে শুধু নামটা বলো, মানে কার জন্য এটা হয়েছে। তো মানে আমি কিন্তু, দাদার যে অতগুলো বন্ধু আছে, আমি কিন্তু কারোর খুব একটা নাম জানতাম না, বা নাম জানলেও ডাক নামগুলো জানতাম, ভালো নামগুলো কিন্তু জানতাম না। কারোর নাম বাবু, হ্যাঁ, কারোর নাম সোনাই, মানে যেরকম হয় আর কি। মানে অত তো আর দাদার বন্ধুরা আমার থেকে কত বড়, মানে আর আমার নিজের দাদাও নয়। হ্যাঁ, সে পিসির বাড়িতে তারা আসতো টাসতো, তো অত তো জানি না ডিটেলসে, কিন্তু যতটুকু জানতাম আর কি, ওই জাস্ট ডাক নামগুলো জানতাম। বাট প্রথমবার আমার দাদা যা বলেছিল যে প্রশান্ত করেছে কাজটা, প্রশান্ত করেছে, শুধু এইটুকু বলেছিল। পরের দিন সকালবেলা আমি বলেছি যে দাদা ভাই প্রশান্ত বলে কোনো বন্ধু ছিল? তখন আমার পিসি বলেছে যে হ্যাঁ, আর ওর মায়ের সাথেই, মানে প্রশান্ত দার মা যে, হ্যাঁ তার সাথে আমার পিসি আবার একসাথে ওই বৈদ্যবাটি ওইসব জায়গায় যেত যেত।
দক্ষিণেশ্বর, ওখান থেকে তো কাছাকাছি, মানে ওর আর কি পাড়ার মধ্যে থাকলে যা হয় ছেলের বন্ধুর মায়েরা আর কি মায়েদের বন্ধু হয়ে যায়, ওরকম একটা ব্যাপার ছিল। বলছে কেন, প্রশান্ত কি করেছে? আমি তখন কিছু বলিনি, আমি মাকে শুধু বলেছি। এবং তারপরে আস্তে আস্তে তো ব্যাপারটা বাড়ির সবাই জানতে পারলো। এবং তারপরে শুরু হলো আমার দাদার কন্টিনিউয়াসলি আমাকে দেখা দেওয়া। প্রত্যেক দিন দুপুরবেলা যদি ঘুমাতাম দুপুরবেলার স্বপ্নে, রাতের বেলার ঘুমালে রাতের বেলা স্বপ্নে। এবং তার সাথে তো ওই অবয়বটি ছিলই আমার সাথে, মানে সে সর্বত্র আমাকে ফলো করতো। আর আমার শরীরে মানে বলতে পারো আমি নিস্তেজ হয়ে যাচ্ছিলাম দিন দিন। রাতের পর রাত ঘুমোচ্ছি না, যা খাচ্ছি বমি হয়ে যাচ্ছে। ক্লাস 8-এ একটা বাচ্চা, আমি ছোট থেকে ভীষণ হেলদি, মানে গোলু মোলু টাইপের, মানে আমাকে ছোটবেলা কোলে নিয়ে হাঁটতে গেলে বেশ কষ্ট হতো, ঠিক আছে? তো সেই মেয়েটার ওজন হয়ে গেল 26 কেজি। মানে কিচ্ছু খাচ্ছি না, দিনের পর দিন যাই খাচ্ছি বমি হয়ে যাচ্ছে। আর আমার দাদা রোজ রাতে বা দুপুরবেলা আমাকে স্বপ্ন নিয়ে করতো যে আমি তো বৃহস্পতিবার দিনকে মারা গেছি, ওদিন তো কিছু খাইনি, কিছু খাওয়া হয়নি, সকালবেলা তুই আমার পিঠে হাত বুলিয়ে দিয়েছিলি, খুব আরাম লেগেছিল জানিস, আমাকে এই বৃহস্পতিবারে একটু কিছু খাওয়ার দিস না রে। ঠিক এরকম ভাবে বলেছিল। সেদিন ছিল মঙ্গলবার। তো আমি তখন বলেছি যে মানে তার ব্যাস ওইটুকুই, মানে আমার সাথে কিন্তু আর কিছু ইন্টারাক্ট করতো না, ওই নিজের যতটুকু যা বলার ওইটুকু বলে দিয়ে সে চলে যেত। তো মানে সত্যি কথা বলতে আমার ভয়ও লাগতো, আমার ভালোও লাগতো, আবার কষ্টও হতো। মানে ভয় লাগতো এইভাবে যে মানে একটা মানুষ বেঁচে নেই, সে রোজ আমার সাথে এসে ইন্টারাক্ট করছে সেইটা ভেবে। ভালো লাগতো এইটা কারণে যে অন্তত আমাকে তো বলছে। একটা মানুষের খাওয়ার ইচ্ছা থাকে, মানে বলে না যে খাওয়া নিয়ে কখনো কাউকে কিছু কথা শোনাতে নেই, খাওয়াটা মানে যে কেউ যদি খেতে চায় তাকে খাইয়ে দেওয়া উচিত। তো সেই জায়গা থেকে একটা ভালো লাগতো যে অ্যাটলিস্ট আমার থেকে খেতে চাইছে। আর খারাপ তো এই কারণে লাগতো যে মানে একটা মানুষের কতটা আর কি ডিজায়ার এখানে আনফুলফিল থেকে গেল, সে চলে গেল, তার যাওয়ার কথাই ছিল না, সে চলে গেল। তো তখন ফার্স্টে আমি বুধবার দিনটা জিজ্ঞাসা করলাম যে তুমি কি খাবে সেটা বলো, আমি সেটাই তোমাকে দিয়ে আসবো, এবং কোথায় দেবো তোমাকে। তো তখন বললো যে গঙ্গার ধারে দিয়ে আসবি, জ্যাম আর পাউরুটি, যেটা ও লাস্ট খেয়েছিল। সলিড খাবার বলতো, কিন্তু ওটাই খেয়ে মানে ওটা খাওয়ার পরেই তো বমি করেছিল, তারপরেই তো এইসব এত কিছু হয়। তো আমি বৃহস্পতিবার একা তো যাবো না, মানে ছোট ছিলাম যেহেতু, 4 পিস পাউরুটি, জ্যাম মাখিয়ে, কলা 2 পিস কলা দিয়ে, আর 1 গ্লাস জল দিয়ে গঙ্গার ধারে গিয়ে বাবাকে নিয়ে গিয়ে দিয়ে এলাম। ওই যে একদিন দিয়ে এলাম, ওইটাই আমার সবচেয়ে বড় ভুল হলো। তারপরে জিনিসটা এরকম হলো, মানে এটা কিন্তু অনেক দিনকার ঘটনা, এটা কিন্তু 1-2 দিনের ঘটনা নয়, এটা কিন্তু টানা 6 মাস ধরে ঘটেছে। তো আমি গ্রাজুয়ালি জিনিসটা কিরম ভাবে বেড়েছে, এবার যেই বৃহস্পতিবারে দিলাম ঠিক মাঝখানে পরে। একটা কথা বলছি, এই যে তুমি যে বললে যে তোমার কাছে খাবার চেয়েছিল, তারপর তুমি গঙ্গার ঘাটে গিয়ে তাকে খাবার দিয়ে এসেছিলে, আমি জানি না সেই জিনিসে তুমি আজও সাফার করছো কিনা, কিন্তু ইন ফিউচার দেখো আমাদের কারোরই তো জীবন স্ট্যাটিক নয়। তো যতদূর আমি জানি বা যেটুকু আমি জেনেছি, তাতে মৃত ব্যক্তির উদ্দেশ্যে কখনোই খাবার দিতে নেই, এতে তার আত্মার প্রচুর কষ্ট হয়। এক্স্যাক্টলি। এবার তখন তো দেখো আমি বুঝতে পারিনি, আমাকে স্বপ্নে বলেছে, বাড়ির লোক বলছে ওকে স্বপ্ন দেখিয়েছে, ওর মনে হয় খাওয়ার ইচ্ছা। এবার জিনিসটা মানে লাস্ট আলটিমেটলি এটাই গিয়ে দাঁড়ালো, পরের সপ্তাহে আবার মঙ্গলবার দিনকে বলছে পরশু কিন্তু বৃহস্পতিবার, আমার খাওয়াটা কিন্তু দিয়ে আসিস। মানে তখন আর ভালোবাসাটা গিয়ে কিনা একটা হুমকি টাইপের চলে এলো, বুঝতে পেরেছো? মানে আমার দাদার কথাতেই বলছি আর কি। প্রথমে যখন বলেছিল হ্যাঁ কতদিন খাইনি একটু দিদি, এই ব্যাপারটা ছিল। যখন নেক্সট উইকে জিনিসটা এলো, পরশু কিন্তু বৃহস্পতিবার, আমার খাওয়াটা কিন্তু দিয়ে আসিস, গলার টোনটা এরকম, মানে কথার চেঞ্জ হয়ে গেল কথাটা। আবার নেক্সট বৃহস্পতিবারে ওই সেম জ্যাম পাউরুটি কলা দিয়ে এলাম, দিয়ে জাস্ট দুপুরবেলা ঘুমিয়েছি। ওকে কি শুরু করেছিস, রোজ রোজ কি আমি জ্যাম খাবো নাকি? কেন, বাড়িতে মাখন নেই, মাখন দিতে পারিস না? শুক্রবার দিনকে গিয়ে মাখন পাউরুটি দিয়ে এলাম। তখন শনিবার দিনকে, শুক্রবার দিনকে কিছু বলেনি, শনিবার দিনকে বলছে হ্যাঁ রে ব্রেড অমলেট, ব্রেড অ্যান্ড বাটারের সাথে যে অমলেট দিতে হয় সেটাও কি ভুলে গেছিস? মানে আস্তে আস্তে আর কি। সিরিয়াসলি মানে এক্স্যাক্টলি প্রত্যেকদিন, মানে আগে উইকলি হলো, ফার্স্টে বৃহস্পতিবার দিলাম, নেক্সট বৃহস্পতিবারে দেওয়ার জন্য বললো। নেক্সট বৃহস্পতিবারে যেই মুহূর্তে আমি জ্যাম পাউরুটি আর কলা দিয়ে এলাম, তখন বৃহস্পতিবার দিনকেই বললো যে বাড়িতে বাটার নেই,
শুক্রবারে বাটার আর ব্রেড দিয়ে এলাম, মানে পরপর 2 দিন হয়ে গেল। শুক্রবারে দিয়ে আসার পরে কিছু বলেনি, শনিবার দিনকে দুপুরবেলা বললো যে অমলেটও তো দিতে হয়। রবিবার দিনকে গিয়ে ডিম পাউরুটি দিয়ে এলাম। তখন রবিবার দিন দুপুরবেলা বলছে রবিবারের দুপুরের মাটন ভাতটা কোথায়? তখন আমার মা বলছে যে এটা তো বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে। মানে একটা স্পিরিট ঠিক আছে খায় না, সে মাংস খেতে চাইছে, এটা তো স্বাভাবিক নয়। যখন মাটন ভাতের কথা বলেছে তখন আর জিনিসটা মানে স্বাভাবিক নয়, সেটা খুব ভালো করে বোঝা হয়ে গেছে। আর আরেকটা কথা স্বপ্নে বলেছিল, এটা আমি মিস করে গেছি বলতে, সেটা হচ্ছে যে বলেছিল যে প্রশান্তর কাছে ছবিগুলো আছে দেখে নিস, এই কথাটা বলেছিল। পরে অনেক পরে, মানে তখন অলমোস্ট আমি মানে তখন ডিসেম্বর মাস, তখন যাওয়া হয়েছিল, গিয়ে ওর আলমারি খুলে লকার খুলে ছবি দেখা হয়েছিল। ওরা ঘাটশিলা বেড়াতে গিয়েছিল বন্ধুরা মিলে বেশ কিছুদিন আগে, মানে বেশ কয়েক বছর আগে। তো মানে যারা গেছিল তার মধ্যে 2জন ব্যাচেলর ছিল, ঠিক আছে। আর ব্যাচেলর একজন হচ্ছে প্রশান্ত দা আর একজন হচ্ছে আমার দাদা, আর বাকি সবাই বিবাহিত। তো পার্টিকুলারলি একটা গাছের নিচে দাঁড়িয়ে ওরা সবাই ছবি তুলেছিল, ঠিক আছে। মানে গাছটা খুব অদ্ভুত রকমের একটা সুন্দর, মানে হয় না পাতা না থাকলে শুধু ডালপালাওয়ালা গাছগুলো দেখতে সুন্দর লাগে, তো ওরকম ভাবে সবাই ছবি তুলেছিল। তো অদ্ভুত রকম ভাবে ওদের যে 2জন ব্যাচেলর ছেলে, ওদের ওই ছবি দুটোর পেছনে একটা কিরকম শ্যাডো মতন, বাকি কোনো ছবিতে কিন্তু কিছু নেই। সবাই ওখানে দাঁড়িয়ে একটা করে সিঙ্গেল ছবি তুলেছে, বাট ওদের 2জনের ছবিতেই ওই রকম একটা শ্যাডো। সেটা আমরা পরে দেখেছিলাম, কিন্তু ওটা কি জিনিস কেন কিচ্ছু জানি না। যেটা দেখেছিলাম আমি সেটা বললাম, সেটা পরে দেখা হয়েছিল এবং পরে ওই ছবি টবি মানে ফেলে দিয়েছিল, ওগুলো রেখে তো আর লাভ নেই, ফেলে দেওয়া হয়েছে ওগুলো। ওই শ্যাডো মতন আছে এবং বললো যে প্রশান্তর কাছে ছবিগুলো আছে দেখে নিস, কিন্তু প্রশান্তদার কাছে ছিল না, ছবিটা আমার দাদার কাছেই ছিল। মানে দাদার আলমারিতেই পাওয়া গেল। প্রশান্তদাকে বলা হয়েছিল, বলেছিল না ওটা তো সুদীপ্তকে আমি দিয়ে দিয়েছিলাম। ও চেয়েছিল, বললো যে ভাই তোর কাছে রাখিস না, তোর মা কখন দেখে দেখে নেবে, তোর মা আলমারি টালমারি গোছায়, আমার মা তো আমার জিনিসে হাত দেয় না, আমার কাছেই রাখছি, ওগুলো দেখলে যদি ওরা ভয় পেয়ে যায়, তাই জন্য আমার দাদা ওটা নিজের কাছে রেখেছিল। এই গেল ঘটনা। এবার যেটা শুরু হলো, ওই মাটন ভাতটা কোথায় এই কথাটা যখন বললো, তখন আমার মা বললো যে না, আমার মেয়েটাকে তো মানে দিন দিন আর খুঁজেই পাওয়া যাবে না, কিছুদিন পরে মাটির সঙ্গে মিশে যাবে। এত মানে হয়ে যাচ্ছি, আর খুব অদ্ভুত আচরণ করতাম তারপর থেকে। মানে রবিবারে দুপুরবেলা যখনই মাটন ভাতের কথা বললাম, আমার মা বললো না, কাল থেকে আর কোনো খাওয়া দাওয়া দেওয়া হবে না, যা হবে। তো রবিবার রাতে বললো যে কাল দিচ্ছিস তো, কাল দিচ্ছিস তো, এরকম। এবং আমাদের বাড়িতে মাংস আনাই বন্ধ হয়ে গেল। মাংস হলেই ওরকম উৎপাত করতো, কিছু না কিছু একটা মাংসের মধ্যে, মানে হয় মানে ঝাল বেশি হয়ে গেলে এত কেউ খেতে পারলো না, পুরো মাংসটা ফেলা যেত। তারপরে নইলে এত গোছা গোছা চুল, মানে একটা মানুষ তো আর অন্ধ হয়ে রান্না করে না, আর সে নিশ্চয়ই নিজের মাথা থেকে চুল ছিঁড়ে দিয়ে দেবে না। সে মানে খেতে বসলে একটা করে গালে একটা করে চুল, মানে পুরো জিনিসটাই ফেলে দিতে হতো। মাংস হলেই এটা হতো। আর ও মাটন খেতে খুব ভালোবাসতো আমার দাদা। তো এই জিনিসটা হতো। তারপরে লোকাল যে আর কি এখানে ঠাকুর মন্দির টন্দির আছে, সেখানে নিয়ে যাওয়া হলো আমাকে। মানে অনেকদিন ধরেই নিয়ে যাওয়া হচ্ছিল যে এরকম দেখুন স্বপ্ন দেখছে, তো মারা গেছে, তো ওগুলো নিয়ে বেশি ভাবছে, ও ঠিক হয়ে যাবে, ও কিছুদিন পরে ঠিক হয়ে যাবে, কিছুদিন পরে ঠিক হয়ে যাবে, এরকম ভাবে তারাও বলেছে। জলপোড়া টলপোড়া দিয়েছে। বলছে তুমি যখন বলছে পড়তে বসলে ওসব দেখছে, তখন বলছে তুমি ঈশান কোণে মুখ করে পড়তে বসবে, উত্তর পূর্ব কোণ, ওখানে ভগবান থাকে, ওদিকে মুখ করে পড়তে বসবে, কিছু হবে না। আমি যেই কোণেই মুখ করে পড়তে বসি, ওই মূর্তিটা আমার পেছন ছাড়ছে না। আমি মানে ইভেন এটাও হয়েছে, আমাকে টিচার বাড়িতে পড়াতে এসেছে, আমাকে পড়াচ্ছে, আমার মনে আছে ক্লাস 8 আমাদের সংস্কৃত ছিল, সে সংস্কৃত মানে পরীক্ষা নিচ্ছে আমাকে, যে সামনে পরীক্ষা। আমার হঠাৎ করে মানে আমি সংস্কৃততেই লিখছি, হঠাৎ করে বাংলায় লিখছি, ঠিক আছে। এবার সে আমাকে বকা দিয়েছে যে একই তুমি কি আর কি মারছো, তুমি সংস্কৃত লিখতে লিখতে বাংলা লিখছো। আমি তখন তাকে স্কেল দিয়ে মারতে গেছি, যে যেটা লিখছি চুপচাপ পড়াতে হলে এটা পড়ান, নইলে দরকার নেই, আপনাকে পড়াতে হবে না। মানে আমি কারোর মুখের ওপর কখনো কথা বলি না, সেখানে একটা টিচারের সাথে এরকম বিহেভ করছে। এবার সে তো বলছে যে কি, আমার বাবাকে বলছে কাকু এরকম বিহেভ করছে কেন। তখন বাবা বলছে কি বলবো, আমার সাথে এরকম করছে। মানে আমি আমার বাবাকে জমের মতন ভয় পাই, মানে এখনো ভয় পাই। সেখানে
বাবা কিছু বলতে এলে উল্টে পারবো না করতে, অন্য কাউকে দিয়ে করিয়ে নাও, আমি পারবো না। মানে একটা অদ্ভুত চেঞ্জেস চলে এলো আমার বিহেভিয়ারে। ঠিক আছে, লোক মানছি না, জন মানছি না, জামা কাপড় তুলে দিচ্ছি, জামা কাপড় খুলে ফেলছি, মানে পাগলামি যাকে বলে সেই পাগলামির পর্যায়ে পৌঁছে গেলাম আমি নিজে। এবং কিছু কিছু জিনিস আমার এখন মনেও নেই। আমার মা মাঝে মাঝে বলে তুই এরকম করছিস, মানে আমার কিন্তু মনেও নেই। আমি তখন একটা ঘোরের মধ্যে ছিলাম, মানে আমি জানি না এটাকে পজেশন বলে কিনা। হ্যাঁ, ওরকম কখনোই আমার গলায় অন্য কারোর ভয়েস পাওয়া যায়নি, আমি আমার ভয়েসেই কথা বলতাম অলওয়েজ। কিন্তু আমার বিহেভিয়ারে একটা অদ্ভুত চেঞ্জ। তো এরকম জামার চেন খুলে ফেলতাম, চেন লাগিয়ে দিলে না আমি চেন খোলা রেখে জামা পরবো, আমি চেন লাগাবো না। জেদ করতাম, ভীষণ জেদ করতাম। তো বাবা দেখছে যে এই জিনিস তো সুবিধের না, মানে এটা তো দিনের পর দিন চলতে পারে না। আর রাতের বেলা হলে ওরকম নিস্তেজ হয়ে যেতাম, ওই মূর্তিটা দেখতাম আমাকে মারতে আসতো, তখন আমার আর শরীরে কোনো শক্তি থাকতো না। সে মানে কেঁদে কেটে মানে কোনো রাত ঘুমোতে পারছি না, খুবই বাজে অবস্থা ছিল। এরকম ভাবে অনেক দিন চলার পরে আমার মা একদিন এরকম ছোট মাসিকে ফোন করে বলছে যে, না তার আগে এই ঘটনাটা ঘটে। আমার মা আমাকে সন্ধ্যেবেলা বসে সন্দেশ দিয়ে গেছিল কেউ একজন, সেটা খাইয়ে দিচ্ছিল। মানে আমি নিজে হাতে খেতেও পারতাম না, এতটাই দুর্বল হয়ে গিয়েছিলাম। আমি নিজে স্নানও করতে পারতাম না, ভয় করতো। আমি যে পটিতে যেতাম দরজা লাগাতাম না, আমার ভয় করতো। আমার খালি মনে হতো আমি যে পটি করছি, মানে এর থেকে লজ্জার তো কিছু হয় না। ওই একটা জায়গা কেউ মানুষ কারোর সাথে শেয়ার করে না কখনো, বাট আমার মনে হতো যে আমি যে পটি করছি আমার সামনে কেউ একজন বসে পটি করছে। তো আমি এই জন্য দরজা লাগাতাম না পটিতে। বাথরুমে মা স্নান করিয়ে দিত, মানে আমি ঢুকে জাস্ট বসে থাকতাম, জামা কাপড় খুলে আমাকে স্নান করিয়ে দিলে দাও, না দিলে না দাও। তো আর মানে ভীষণ একটা জিনিস করতাম, মানে কিছু হলেই আমি জামা কাপড় খুলে ফেলতাম, গায়ে কোনো জামা কাপড় রাখতে পারতাম না। এই জিনিসটা আমার সাথে প্রচুর হয়েছে মানে ওই টাইমটাতে। এবং এটা খুব অকওয়ার্ড সিচুয়েশনের একটা কারণ হতো যে একটা অ্যাডোলেসেন্স স্টেজের একটা মেয়ে, সেরকম মানে খুব ছোট তো নই, 4-5 হলেও তো একটা বাচ্চা বলে চালানো যায়, খুব ছোট ক্লাস 8, বেশ বড়। ওরকম জামা কাপড় খুলে ফেলাটা তো শোভনীয় নয় না সবার সামনে। আমি ওটা করতাম। তো আর জ্বর তো লেগেই থাকতো, মানে কোনো কিছু দিয়েই কোনো কিছু ঠিক হচ্ছিল না। ম্যালেরিয়ার ওষুধের কোর্স শেষ হয়ে গেল, তবু জ্বর ঠিক হলো না আমার। ওদিকে বমি, আর যাই খেতাম আমার খুব আষ্টে গন্ধ লাগতো। যেটাই খেতাম, মানে ইভেন যদি একটা পনিরের তরকারিও হতো, আমার যেন মনে হতো একটা কিরকম মানে পচা মাছের গন্ধ, মানে সারাক্ষণ নাকের কাছে আমি একটা আষ্টে গন্ধ পেতাম। তো সবাই আমাকে ইয়ার্কি মেরে বলতো যে তুই কি প্রেগনেন্ট নাকি, যে সবকিছুতেই গন্ধ পাচ্ছিস। জেনারেলি যারা প্রেগনেন্ট মহিলা হয় তাদের একটু ওই স্মেলের একটা প্রবলেম হয়। তো সেই হিসেবে মানে এরকম সবাই রাগাতো আমাকে যে তুই কি প্রেগনেন্ট নাকি, সবসময় এরকম গন্ধ পাচ্ছিস। তো এই করে করে আমার মা একদিন সন্ধ্যাবেলা আমাকে সন্দেশ খাওয়াতে বসেছে। মানে আমি তোমাকে বলছি আমার লিটারেলি এখনো ভয় লাগছে। তো মা দেখছে যে সিঁড়ি দিয়ে কে একজন উঠলো, আর তার মুখটা পুরো ব্লেড দিয়ে ছেঁড়া, মানে ফালা ফালা করে মুখটা পুরো ছেঁড়া। মা তার মুখটা দেখতে পাইনি, আর ওই ছেঁড়া গুলো দিয়ে রক্ত পড়ছে। এখন ওটাকে সিঁড়ি দিয়ে উঠে চট করে চলে গেল। আর মা না, আমার এটা স্পষ্ট মনে আছে, আমাকে খাওয়াতে খাওয়াতে আমার হাতটা এত জোরে চেপে ধরেছে, আর আমার তখন মানে খুব রোগা হয়ে গেছিলাম, তো আমার না খুব লাগছিল। আর সত্যি কথা বলতে আমার মা আমাকে ছোট থেকে আজ অব্দি কোনোদিন আমার গায়ে হাত তোলে, মানে বকা মানে বকেছে ওইটুকুই, কিন্তু কোনোদিনও মারেনি। আমার বাবা মারতো, কিন্তু মা কোনোদিনও মারেনি। তো মা ওরকম ভাবে শক্ত করে হাত ধরাটা খুব আনএক্সপেক্টেড আমার জন্য। আমি তখন বলছি কি করছো এটা, আমার তো লাগছে। দিয়ে মা আর কিছু বলেনি। তার পরের দিন থেকে মায়ের বিহেভিয়ারে একটা চেঞ্জ। মানে যে মা এত শান্ত, কেউ ধরো একটা গালে চড় মারলে আরেকটা গাল বাড়িয়ে দেয়, সেই আমার বাবা হয়তো বলেছে যে তুমি ঠিক মতন রান্না করছো না বলে আমার মেয়েটা খেতে পারছে না, মানে এরকম বলেছে। হ্যাঁ, ওকে একটু যেরকম খেতে চাইছে ওকে করে দাও না, তো কিছুই খেতে পারছে না, সবই বমি করে দিচ্ছে, ওকে একটু ওর মতন করে করে দাও না। অন্যান্য দিন হলে মা বলে দেখো আমি তো করছি, ও যদি এখন কিছুই না খেতে পারে আমি কি করবো, এইরকম একটা আনসার দেয় জেনারেলি আমার মা। সেখানে আমার মা বলছে কি, চুপচাপ যেটা রান্না করবো খেতে হলে খাবে, নইলে খাওয়ার দরকার নেই, মানে এরকম রান্না করতে করতে খুন্তি নিয়ে বাবার দিকে তেড়ে যায়। তখন বাবা দেখছে যে এ তো মানে মেয়ে থেকে মাকেও এফেক্ট করছে। তখন আর বাবা বলছে না, এই সব পাড়ার ঠাকুর মশাই দিয়ে চলবে না, আমাকে কোনো একটা ভালো জায়গাতে নিয়ে যেতে হবে ওকে। তখন আমার ছোট মাসির সাথে কন্ট্যাক্ট করে। ছোট মাসি সোদপুরে থাকে। তো ওখানে ছোট মাসি মানে কন্ট্যাক্ট করে, মানে ছোট মাসি সবই জানতো যে এরকম এরকম হচ্ছে, আমি ঠিক হচ্ছি না, এরকম দেখতে পাচ্ছি।
তো তখন বলে যে, ঠিক আছে জামাইবাবু, আপনি চিন্তা করবেন না, আমাদের এদিকে গোস্বামী ঠাকুর বলে একজন আছে, তিনি এখন মারা গেছেন। তো তিনি বসেন, তিনি এগুলো খুব ভালো, মানে এগুলো খুব ভালো ইয়ে করাতে পারেন। আমি তাকে গিয়ে একবার বলি যে এরকম এরকম হচ্ছে, দেখি সে কি বলে। তো গোস্বামী ঠাকুরের কাছে মাসি গেল। আমার ছোট মাসিরও সিংহ রাশি, ঠিক আছে। মানে আমি আজকে দুপুরবেলায় তোমার একটা এপিসোড দেখছিলাম, ওই এইসব রাস ভারী রাস হালকা এগুলো নিয়ে, মানে তোমাকে এই ফার্স্ট যে ওই কি বলবো কল রেকর্ডিং এর জন্য কন্ট্যাক্ট করেছে, তুমি তার সাথে গিয়েছিলে না পডকাস্টে, না? তো ওটাই দুপুরবেলা দেখছিলাম, তাই আমার মনে পড়লো। তো ছোট মাসিরও সিংহ রাশি, তো সেই হিসেবে ছোট মাসি গেছিল গোস্বামীর কাছে। তো তখন মানে সে যখন যাচ্ছে আর কি বলতে, তখন দেখছে যে মানে পেছন পেছন কেউ যেন একটা আসছে। এটা আমার মাসি ফিল করতে পেরেছে। আমার মাসি যখন এই কথাগুলো জানাতে যাচ্ছে, যেরকম আমার দিদির মেয়ের এরকম হচ্ছে, এই কথাগুলো বলতে যখন যাচ্ছে, মাসি ফিল করছে পেছন থেকে কেউ একটা মাসিকে ফলো করছে। তো মাসি পেছন দিকে তাকায়নি, স্ট্রেট হেঁটে গেছে। এবং সোদপুর তো একটু আর কি, মানে আমাদের কলকাতার মতন অতটাও ইয়ে নয়, একটু আলো টালো কম, মানে গাছপালা মাঠ ঘাট এসব আছে। তো মাসির বাড়ি থেকে কিছুটা দূরেই আর কি ছিল। তো তাও মাসি রুদ্ধশ্বাসে গিয়ে তার কাছে বসে যখন আর কি মানে বলবে, বলছে যে আমি না বলতে পারছি না আপনাকে, আমার গলাটা কেউ একজন চেপে ধরছে, আমি আপনাকে বলতে পারছি না পুরোটা। তো সে তখন ওই গোস্বামী ঠাকুর তখন বলে কি, তুমি বলতে পারবে কি করে, তুমি তো পেছন পেছন একজনকে নিয়ে এসেছো, সে তো ওই গাছের উপর বসে আছে, সেই তোমায় বলতে দিচ্ছে না, দাঁড়াও আমি তোমাকে একটা জল দিচ্ছি, সেটা খাও, সেটা খেলে তারপর তুমি বলতে পারবে। তারপরে একটা গ্লাসে করে অল্প ছোট চরণামৃতর মতন কিছু একটা দিল, সেইটা খাওয়ার পরে তারপরে মাসি এরকম বলেছে। তখন বলেছে যে এরকম আমি না দেখে কিছু বলতে পারবো না, যেই বাড়ি থেকে জিনিসটা শুরু হয়েছিল সেই বাড়ির ধুলো লাগবে, আর গঙ্গা জল, ধূপ, ধূপকাঠি, ধুনো আর ছোবড়া, মানে যেটা দিয়ে আর কি ধুনোটা জ্বালায়, ওই ধুনুচিতে আর কি যে ছোবড়া গুলো দেয় না, ওই ছোবড়া, এইগুলো নিয়ে তুমি শনিবার দিনকে আমার কাছে আসবে, এইগুলো দিয়ে দেবো আমি, এগুলো নিয়ে শনিবার দিনকে আসবে। তো আমার বাবা গিয়েছিল ওগুলো নিয়ে যাওয়ার পরে ওই এবার যে বাড়ি থেকে শুরু হয়েছে বলতে তো আমার পিসির বাড়ি, এবার পিসির বাড়িতে তো তখন কেউ থাকে না, পিসিরা তো সব আমাদের বাড়িতে থাকে। এবার হুট করে পিসির বাড়িতে তালা খুলে গিয়ে ধুলো নিয়ে আসাটা তো একটা লোকের চোখে পড়বে। তো ওই ধুলোটা বাবা নিয়ে যায়নি, বাদ বাকি গঙ্গা জল, ধূপ, ধুনো আর ছোবড়া এই কটা নিয়ে গেছিল। নিয়ে গিয়ে ওগুলো সব দিল, বললো যে ঘরে আপনাদের প্রেতাত্মার বাসা হয়ে গেছে, ঠিক আছে, এবং সেটা আপনাদের মধ্যে থেকে একজনকে নিয়ে যাবে, ওরকম ভাবেই এসেছে। তো ঘরে কি কিছু রেখেছেন? তো বাবা তখন বলছে যে রেখেছি বলতে মানে কি বলতে চাইছেন বলুন, কি ধরনের, মানে ঘরে তো অনেক কিছুই আছে। বলছে না, কোনো ছবি বা কিছু মূর্তি টুর্তি কিছু রেখেছেন? তো তখন বলছে হ্যাঁ আমার ভাগ্নের ছবি আছে। তখন বলছে ছবিটা সরিয়ে দিন ঘর থেকে, তা ঘরে রাখার দরকার নেই, ওটা ওর ঘরে থাকুক, ও যেখানে থাকতো সেখানে রাখুন, বা কোনো একটা অন্য জায়গায় রাখুন, বেডরুমে রাখার দরকার নেই। তখন আমার বাবা বলল, ওই আমার ঠাকুমার যখন দোষ কাটানোর পুজোটা হয়েছিল, এটা বলা ভালো যে তারপরে পঞ্চমীর দিনকে, আমি মাঝখানে মিস করে গেছিলাম, দুর্গাপুজোর যে পঞ্চমীর দিনকে আমার ঠাকুমার দোষ কাটানোর পুজোটা হয়, ঠিক আছে। তখন আমার দাদার কাজটাও মিটে যায়, তারপরে দোষ কাটানোর পুজোটা হয়, তারপরেই তো নবমীর দিন থেকে আমার জ্বরটা শুরু হয় এবং এই ঘটনাগুলো ঘটে। তো পঞ্চমীর দিনকে যখন দোষ কাটানোর পুজোটা হয়েছিল, ওই বাগবাজারের ঠাকুর মশাই করেছিলেন, যিনি সার্বজনীনের পুজোটা দেন। তো তিনি ওই দোষ কাটানোতে তো অনেকগুলো পুজো করতে হয়, নারায়ণ পুজো করতে হয়, নারায়ণের পায়ে 108, প্রত্যেকটা সদস্যের নাম করে 108টা করে তুলসী পড়ে, ঠিক আছে। এবং যেহেতু আমার ঠাকুমা মারা যাওয়ার সময় আমার দাদা বেঁচে ছিল, তাই জন্য ওই দাদার নামেও, মানে নামের আগে ওই স্বর্গীয় বলেছে, কিন্তু দাদার নামেও 108টা তুলসী পড়েছে নারায়ণের পায়ে। তো প্রচুর প্রচুর মানে সারা দিন ধরে পুজোটা হয়েছিল, যম পুজো হয়েছিল, চণ্ডী পুজো হয়েছিল, শিব পুজো হয়েছিল। তো শিব পুজোর যে শিব ঠাকুরটা, সেটা মাটি দিয়ে বানাতে হয়। তো সেইটা ঠাকুরমশাই গঙ্গা মাটি আনতে বলেছিল, গঙ্গা মাটি দিয়ে ঠাকুরমশাই আমাদের সামনেই বানিয়েছিলেন, খুব সুন্দর বানিয়েছিলেন। উনি যেহেতু এগুলো করেন, উনি অভ্যস্ত, ওনার হাত খুব ভালো। তো এবার পুজো শেষে তো বলেছে, মানে উনি যা যা সব নিয়ে এসেছিলেন উনি ব্যাগে ভরে নিয়ে চলে যান। তো শিব ঠাকুরটা উনি বলেন আমার বাবাকে যে এইটা এখন রাত হয়ে গেছে, এখন যেতে হবে না, কালকে বেলা বেলি গিয়ে ওই গঙ্গার ধারে কোনো একটা বট গাছের নিচে রেখে আসবে।
ভাসিয়ে না দিতে, মানে ভাসিয়ে দিতে বারণ করেছিল, ওই বট গাছের নিচে রেখে আসতে। এবার বাবা তখন বলেছিল যে এই এত সুন্দর শিব ঠাকুরটা মহাদেবকে এরকম বট গাছের নিচে রেখে দেবো, এটা রেখে দিলে হয় না এখানে? এবার সেই ঠাকুর মশাই আর খোলাখুলি বলেননি কিছু, মানে উনি ভেবেছিলেন হয়তো এমনি বলেছে, মানে ওটা সিরিয়াসলি জানলে উনি হয়তো বলতেন আমাদেরকে। তো তখন বলেছিল হ্যাঁ রাখুন, পরে বুঝবেন, ঠিক এই কথাটা বলেছিল, আর কিছু বলেনি। বাবা সেই শিব ঠাকুর কিন্তু ওই বট গাছের নিচে রাখেনি, ওই শিব ঠাকুর আমাদের ঘরেই ঠাকুরের আসনেই ছিল। এবং ওই গোস্বামী ঠাকুর পরে বলেছিল যে মহাদেবের তো অনেকগুলো ফর্ম হয়, কোনোটা হয়তো মানে খুব রুদ্র একটা রূপ, প্রচন্ড রাগী, কোনোটা আবার দেবী পার্বতীর সঙ্গে একটা শান্ত সৌম্য, আবার কোনোটা হয় ভূত প্রেতদের একটা আস্তানা, যে হিসেবে আর কি ওনার নাম ভূতনাথ। তো এইটা সেই ফর্মটা ছিল, যেই কারণে ঘরে পুরো প্রেতাত্মা বাসা করে ফেলেছিল। তারপরে ওই ধুনো রোজ জ্বালানো হয়, এবং ধুনোটা যখন জ্বালানো হতো আমি ঘরে থাকতাম না, আমি ঘরে থাকতেই পারতাম না, আমি কিছু না কিছু ভাবে বেরিয়ে যাবই। সেই মানে পাগলা গারোতেও মানে পাগলরা এরকম পাগলামো করে না, আমি যেরকম কাণ্ড করতাম, যে মানে তুই তোকারি শুরু করে দিতাম বাবা মাকে, যে কেন জ্বালিয়েছি সেটা, এগুলো সহ্য হয় না আমার, কষ্ট হয়, চোখ দিয়ে জল পড়ে, আমি নিতে পারছি না, এগুলো কি, হ্যাঁ আমাকে মানুষ মনে করিস না, তোরা কি ভাবিস আমাকে, এরকম মানে বলা শুরু করতাম। দিয়ে ঘর থেকে বেরিয়ে যেতাম ছুটে, মানে এদিক ওদিকে বাবা দৌড়চ্ছে, মা দৌড়চ্ছে, পাড়ার লোকে, মানে একটা বিচ্ছিরি কাণ্ড হয়ে গেছিল। মানে যেখানে আমাকে কোনোদিনও বাবা মাকে ছাড়া কোনোদিন আমি রাস্তায় বেরোতাম না, সেখানে মেয়ে রাত্রে সন্ধ্যেবেলা এরকম বাড়ি ছেড়ে বাড়ির জামা কাপড়ে দৌড়চ্ছে রাস্তায়, ছুটোছুটি করতাম, পুরো পাগলের মতন ছুটোছুটি করতাম। তো তখন আবার সেটা জানানো হলো গোস্বামী ঠাকুরকে। গোস্বামী ঠাকুর বললো না, ওই বাড়ির ধুলো লাগবে, আর ওই মেয়েকে যেভাবে হোক আমার কাছে নিয়ে আসো, ওর ভেতর ঢুকে গেছে, ওকে মানে আমি না ঝেড়ে দিলে ওর ভেতর থেকে যাবে না। এবার যেদিনকে যাওয়ার কথা হলো সেদিনকে আমার প্রবলেম হয়ে গেল, যে কারণে আমি ঠাকুর মন্দিরে যেতে পারবো না। মানে সেই মাসে কিন্তু আমার অলরেডি আগে একবার হয়েছে, সেটা হওয়ার কথা নয়, আমার আবার প্রবলেম হলো, তো যাওয়াটা ক্যান্সেল হলো। 5 দিন পরে আবার একদিন ডেট ঠিক হলো। তো তখন তখন একটা কিছু একটা এমার্জেন্সি কাজ চলে এসেছিল বলে আমার বাবাই যেতে পারি। এবার বাবা না গেলে মা আমাকে নিয়ে একা অত দূর যাওয়ার সাহস পাচ্ছে না। তারপরে মানে কিছুদিন কোনো না কোনো ভাবে বাধা ঠিক পড়ে আমাকে যাচ্ছে। আমাকে আটকে দিচ্ছে, মানে আমি কিছুতেই যাব না। হুম। আর যেদিনই আমি শুনছি যে কালকে যাওয়া হবে, সেদিন থেকে মানে আমি সেই খাবো না, জিনিসপত্র ছুঁড়ে ভাঙচুর, আমি যাব না, ওসব ভণ্ড লোক ফালতু, তোমরা ওদের কথায় কেন বিশ্বাস করছো, টাকা নিয়ে নিবে, এইসব মানে যেগুলো আমার বলার কথাই না, আমি তো তাকে চিনি না, আমি তো তাকে কোনোদিন দেখিনি। হ্যাঁ ওই বুড়োর অনেক আছে, ওর অনেক হিস্ট্রি আছে, ও সকলের এরকম ক্ষতি করেছে, সবাইকে ডেকে নিয়ে যায়, মানে উল্টো পাল্টা কথা এইসব বলতাম নাকি। মানে আমার কিন্তু মনে নেই সেগুলো এখন, মানে আমি এগুলো পরে মায়ের থেকে শুনেছি যে আমি এরকম করতাম। এবং তারপরে আবার যখন নেক্সট দিন যাব, মানে তখন অলরেডি ওই 7-8 দিন মতন হয়েছে আর কি, প্রথম যেদিন যাওয়ার কথা ছিল তার মধ্যে তো অলরেডি 2বার যেতে পারিনি। 7-8 দিন পরে যখন, বা 10 দিনই ধরলাম, আবার যখন যাওয়ার কথা, আমি জামা পরছি, আবার ওই সেম প্রবলেম, যে কারণে আমি ফার্স্টে যেতে পারিনি। সেম প্রবলেম, মানে 1 মাসে তো 3বার একটা মানুষের হয় না, না আমার সেটা হয়েছিল। তখন আমি ক্লাস 8, আর এমনও নয় যে সেটা আমার মানে ফার্স্ট টাইম হচ্ছে বলে এতটা ইরেগুলার, আমার অলরেডি তার আগে থেকেই হয়, এবং কোনো মাসেই এতটা ইরেগুলার ছিল না, আমার কোনো প্রবলেমও ছিল না, এখনো নেই। তো তারপরে সেটা মিটলো, তখন ওই গোস্বামী আর কি দাদুকে বলা হলো। তো সে তখন বললো যে আমি একটা দিচ্ছি, মানে চাল ভাজা টাইপের একটা জিনিস, ওটা ওকে কিছু একটা করে মুড়ি বা কিছু একটা সাথে খাইয়ে দিতে হবে, খাইয়ে দিয়ে মানে যেদিন আসবে তার আগের দিন খাইয়ে দিতে হবে কিছু একটা করে, সেটা আমাকে জানানো যাবে না। তো কিছু একটা করে খাইয়েছিল, তা খাওয়ার পরে আমি খুব বমি করেছিলাম, আমার এইটুকু মনে আছে। সে মানে এত বমি, মানে বলে না পুরো পিত্তটা বেরিয়ে আসছিল, ওরকম পুরো সবুজ সবুজ বমি করেছিলাম ওটা খাওয়ার পরে। আমার মা তো ভেবেছিল যে কোনো ইনফেকশন হয়ে গেল নাকি, কি থেকে দিয়েছে, এত বমি করছি এত বমি করছি। দিয়ে পরের দিন সকাল থেকে নিস্তেজ, মানে আমার আর কোনো হুঁশ নেই, আমি মানে শুয়ে আছি মরার মতন। তো তখন ওই গোস্বামী ঠাকুর বলেছিল ওকে যেভাবে হোক তুলে তুলে নিয়ে আসুন। তারপরে দাদা মানে এইটা সবচেয়ে হাইয়েস্ট ঘটেছিল। তারপরে যখন আমাকে বিকেলবেলা তুলে আর কি, যেহেতু সোদপুর অনেকটা যেতে হবে এবং ফিরতেও হবে, তো
আর যেটা হয়েছিল, যখন আমাকে তুলে জামাটা পরাচ্ছে, আমি পুরো মানে জামা পরবো না, কিছুতেই জামা পরবো না। আর যেহেতু আমি জামা ফামা তুলে দিতাম সবার সামনে, ওই জন্য মা করেছিল কি, তলে একটা চুড়িদারের প্যান্ট পরিয়েছিল। কারণ বলা যায় না রাস্তাঘাটে কোথায় কি করলাম, আমি তো আমার মধ্যে নেই, মানে আমি তো সজ্ঞানে করছি না জিনিসটা। তো রাস্তাঘাটে কোথায় কি করছি করে ফেলবো, ওই জন্য মা একটা আমি চুড়িদারে মানে একটা পা পরাচ্ছে, তার একটা পা খুলে ফেলছি। পাগলের মতন করেছি সেদিনকে, নিজের মাথা থেকে মুঠো মুঠো করে চুল ছিঁড়ছি। আমি যাব না, কিছুতেই যাব না। তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, তোমরা আমাকে মেরে ফেলবে বলে নিয়ে যাচ্ছ, ঠিক এই কথাটা আমি বলছিলাম। ওখানে গেলে আমি মরে যাবো, আমি যাবো না। মা বলছে কোথাও নিয়ে যাচ্ছি না, তোকে মাসির বাড়ি নিয়ে যাচ্ছি। না, মাসির বাড়ির পাশেই ওই বুড়োটা থাকে। আমি কিন্তু জানতামও না যে মানে ওনার মানে মন্দিরটা ঠিক কোথায়, মাসির বাড়ির পাশে না বাড়ি থেকে দূরে। আমি ঠিক বলছি কথাটা, মাসির বাড়ির পাশেই ওই বুড়োটা থাকে। আমি যাব না ওর কাছে, আমি মরে যাবো ওর কাছে গেলে। আমি কিছুতেই যাব না। সেই মানে চ্যাংদোলা করে তুমি ভাবতে পারবে না। আমার বাবা দুটো হাত ধরেছে, আর আমার একটা দাদা আর পিসি, ওরা দুটো পা ধরেছে, আর মা কোমরটাকে ধরেছে, ধরে ওরকম ভাবে ট্যাক্সিতে তুলে ট্যাক্সির দরজাটা লাগিয়ে দিয়েছে। এবার ট্যাক্সির মধ্যে যা উথাল পাথাল করেছি, সে কাঁচ ভেঙে ফেলছি, মানে এরকম দুম 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 করে যে আমি বেরোবো, মানে বেরোতে চাইছি ওখান থেকে। আর যেহেতু তোমার ওই নভেম্বরের দিকটাতে হালকা হালকা হাওয়া দিচ্ছে, তো মা কাজ ফাজ বন্ধ করে দিচ্ছে, ঠান্ডা লেগে যাবে, এমনি জ্বর আমার। তো সে আমি কিছুতেই এবার ট্যাক্সিওয়ালা মাঝপথে ডানলাপের কাছে গিয়ে ট্যাক্সি থামিয়ে দিয়ে বলছে, না না আমি এই পেশেন্ট নিয়ে যেতে পারবো না, আপনারা অন্য গাড়ি করে নিন, আমার ভালো লাগছে না, আমি গাড়ি চালাতে পারছি না, আমার মনে হচ্ছে ঘাড়ের উপর কি একটা বসে আছে। সেই বাবা রিকোয়েস্ট করে যে আমি আপনাকে টাকা বেশি দেবো, প্লিজ নিয়ে চলুন, আমার মেয়েটার নইলে বাঁচাতে পারবো না, এরকম করে বলে কয়ে তারপরে সে ওই সোদপুর অব্দি নিয়ে গেছে। সে কিছুতেই যাবে না, বলছে আমি গাড়ি চালাতে পারছি না, আমি লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি কে একটা যেন আমার পেছনে বসে আছে। তো ওই রকম করে কোনো রকমে যাওয়া হলো। গিয়ে তারপরে তো ওই আর ধুলো বাবা জোগাড় করে এনেছিল আমার পিসেমশাইকে নিয়ে, ওদের বাড়িতে গিয়ে ঘর ঝাড় দিয়ে, ওপরের ঘরটাই ঝাড় দিয়ে, মেনলি তো ওপরের ঘরটাতেই ও ছিল, ধুলো নিয়ে গেছিল। ওই সবকিছু নিয়ে যাওয়া হলো, আমাকে ঝেড়ে দিল, আমাকে ঝেড়ে দিয়ে জল টল দিল। হ্যাঁ, এবং ওখানে যাওয়ার পরে উনি আমার মাথাটা জাস্ট ধরেছিলেন, ঠিক আছে, মানে ঠিক আমাদের যে থার্ড আইটা যেখানটা থাকে সেইখানটাতে উনি ওনার থাম্বের ফিঙ্গার টিপটা দিয়েছিলেন, আর বাকি পুরো আঙুল, চারখানা আঙুল দিয়ে আমার মাথাটাকে চেপে ধরেছিলেন। উনি যখনই ওইটা করছিলেন, আমার চোখ দিয়ে অঝরে জল পড়ছে, এবং উনি মুখ দিয়ে কথাটা বলছেন যে ঢুকেছে সে অত্যন্ত খারাপ। এবং সেইটা প্রায় 15-20 মিনিট ধরে উনি ওরকম ভাবে ধরে রেখে আমাকে মানে সমানে ঝেড়ে গেছেন, গলায় একটা রুদ্রাক্ষ পরে সমানে ওই মন্ত্র বলে 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 ঝেড়ে গেছেন। আমি কিচ্ছু বলিনি, আমার শুধু দু চোখ দিয়ে জল পড়ছিল, আমি কিছু মানে কোনো বাজে কথা বা কোনো চেঁচামেচি কিচ্ছু করিনি। তারপরে তো ধুলোটা দিল, ধুলোটা দিয়ে উনি একটা মেঝের মধ্যে ফেললেন, ওটা আমি নিজের চোখে দেখেছি, ওটা আমার মনেও আছে। মেঝের মধ্যে ধুলোটা ফেললেন, সামনে মা কালীর আসন, এরকম অনেক দেবদেবী আছে, তো মেঝের মধ্যে ধুলোটা ফেললেন। একটা ঘটি আছে ওনার, তামার ঘটি, ঘটিটা থেকে একটুখানি জল দিলেন ধুলোটার উপর দিয়ে, ঘটিটা দিয়ে ধুলোটাকে ঘষলেন। ঘষার পরে বলে দিলেন ওই বাড়িতে একটা কাপেলকে মেরে খুন করে ওখানে পোতা আছে। বাড়িটাতে ঠিক না, তাহলে তো এতদিন আগেই এফেক্টটা হতো, বাড়ির ঠিক পাশের জমিটাতে। এবার যখন দোতলা করা হয়েছে তখন একটুখানি হলেও জমিটা বেড়েছে, মানে দোতলায় যখন ঘর তোলা হয়েছে একটু হলেও আর কি ঘরটা বেড়েছে, বারান্দাটা ঝুল বারান্দা হয়েছে, যেই অংশটা ওই জমিটার সাথে জমিটার ওপর পড়েছে, যেই কারণে এই এফেক্টটা হয়েছে। যেহেতু কাপলকে খুন করে পোতা আছে এবং খুনটা করেছিল কাপলটার মানে কোনো ইস্যু হচ্ছিল না বলে, ওদের দুজনকেই খুন করে পোতা আছে, তো ওই জন্য ওখানে কোনো কাপল থাকলে তাদের নেক্সট জেনারেশন তার উপর এফেক্টটা পড়বে এবং সেই কাপলও থাকতে পারবে না। যেটা ঘটেছিল আমার দাদার সাথে, যেহেতু আমার পিসামশাই কাপল ছিল এবং দাদা ওদের নেক্সট জেনারেশন ছিল, তো দাদার তো একটা ঘটনা ঘটলো, মিসআপ হলো। আর তারপরের কাপলটাই ছিলাম হচ্ছে ঠিক আমার বাবা মা ছিল কাপল, আর আমি ছিলাম ওদের নেক্সট জেনারেশন। কারণ আমার জেঠু বা জেঠিমা আর যারাই হোক, মানে জেঠিমারা হয়তো ছিল কিন্তু জেঠুরা ছিল না সেদিন রাতে, তো সেই জন্য তাদের উপর কোনো এফেক্ট পড়েনি, পুরো এফেক্টটা আমার উপর পড়েছিল। তারপরে তো এই খাওয়ার দেওয়ার কথাটা মা বললো, তখন বললো আজকেই রাতে, সেদিনকে কিছু একটা ছিল আমার মনে হয়, অমাবস্যা কিছু একটা ছিল, হ্যাঁ, তো আজকেই রাতে
ওরকম 5 রকমের মিষ্টি দোকানে দোকানে যেতে হবে, মিষ্টির দোকানে যেতে হবে, আমাকে নিয়ে যেতে হবে, আমার বাবাকে বললেই কাজটা করতে, আমাকে নিয়ে যেতে হবে। আমাকে নিয়ে গিয়ে দোকানে প্রথম দেখাতেই যে মিষ্টিটা আর কি চোখে পড়বে, দাম দেখে নয় যে এটার কম দাম বা এটার বেশি দাম বা এটা গোলাপি কালারটা সুন্দর দেখতে, ওরকম না। ফার্স্ট নজরে যে মিষ্টিটা পড়বে, এরকম 5টা হোক বা 7টা হোক বা 9টা হোক, এরকম মানে বিজোড় সংখ্যায় মিনিমাম 5টা, এরকম 5টা মিষ্টি কিনতে হবে। 1 বোতল মানে জল কিনতে হবে, মানে মিনারেল ওয়াটার কিনতে হবে, 2টো ধূপ কিনতে হবে, আর একটা মোমবাতি কিনতে হবে। এটা কিনে একটা মাটির থালা আর একটা মাটির গ্লাস কিনতে হবে। সেটাতে কিনে রাত্রির 12:30 থেকে 1টার পর, মানে 12টা ডট নয়, ওই গঙ্গার ধারে যেখানে গিয়ে প্রত্যেকদিন খাবার দিতাম সেইখানে আমাকে একাই যেতে হবে। আমার বাবা দূরে থাকবে, সামনে যাবে না, আমাকে একা যেতে হবে। গিয়ে ওই গঙ্গার জল দিয়ে গ্লাস এবং প্লেট ধুতে হবে, ধুয়ে তার উপরে মিষ্টিগুলো সাজাতে হবে, ধূপকাঠি এবং মোমবাতি জ্বালিয়ে মানে পুরো পুজো দেওয়ার মতন করে পুজো দেখাতে হবে। মানে ওই ধূপটা আর মোমবাতিটা দেখাতে হবে, দেখে এই কথাটা বলতে হবে যে যেই এসেছো সে আমাকে প্লিজ এবার ছেড়ে দাও, তোমার শান্তির জন্য আমি তোমাকে এইটুকু দিলাম, এইটা গ্রহণ করে তুমি খুশি থাকো, তুমি আমাকে আর বিরক্ত করো না। তো এবং বলেছিল এটা করার 2-3 মাসের মধ্যে আমি ঠিক হয়ে যাব। তো সেদিন রাত্রিবেলা ফিরতে, মানে সেই অমাবস্যাটাই যদি না করি তাহলে তারপরের অমাবস্যাটাই করতে হবে, এরকম হয়েছিল। তো সেদিনকে রাতে ফিরতে ফিরতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিল। সোদপুর থেকে কিচ্ছু পাচ্ছিলাম না আসার মতন, ট্যাক্সি ট্যাক্সি কিছু পাওয়া যাচ্ছিল না। তো তারপরে ওরকম করে মানে ওই অমাবস্যাটাই আর করতে পারিনি। নেক্সট অমাবস্যা অব্দি এই উৎপাতটা আমাকে সহ্য করতে হয়েছে। ওই ওরকম মূর্তি দেখতে পেতাম, সারা রাত ঘুমোতে পারতাম না। ইভেন মানে তারপরে তো স্কুলও খুলে গিয়েছিল, স্কুলে গিয়েও এরকম দেখতাম যে জানলার উপর বসে আছে। এবং স্কুলের দিদিমণিরা বলতো যে দেখুন আরো তো বাচ্চারা আছে, ওরা ভয় পাচ্ছে, আর ও তো খুব সিরিয়াস একজন স্টুডেন্ট, তো ওর কথা আমরা ওরকম ভাবে উড়িয়ে দিতে পারছি না, তো ওকে না স্কুলে আর পাঠাবেন না, ও বাড়িতেই বসুক, বাড়িতে বসেই পড়াশোনা করুক, ও পরীক্ষা দিতে আসবে। আমি স্কুলের মনিটর ছিলাম, আমার থেকে না এক মুহূর্তেই মনিটরের ব্যাচটা কেড়ে নিয়েছিল। আমার সেদিন খুব কষ্ট হয়েছিল যে মানে আমার সাথে কি হয়ে গেল, যে আমি কেন এরকম হয়ে গেলাম, আমার সাথে এরকমটা হলো। মানে প্রত্যেক বছর আমি প্রাইজ পেতাম স্কুলে রেগুলার অ্যাটেন্ডেন্সের জন্য, আর সেইখানে আমি স্কুলে যেতেই পারছি না দিনের পর। আমি যে ইভেন রাস্তা দিয়ে যাচ্ছি আমার মনে হচ্ছে আমার ব্যাগটা ধরে কেউ টানছে, এরকমও হয়েছে। মানে সবাই এটাই ভেবেছিল যে অনেকদিন ধরে বাড়িতে আছি, বাড়িতে এরকম মারা যাওয়ার ঘটনা ঘটেছে, এই সারাক্ষণ একই পরিবেশের মধ্যে থেকে হয়তো আমার মাথাটা খারাপ হয়ে গেছে। মানে তুমি ভাবতে পারবে না দাদা, আমাকে নিয়ে আরজি করে সাইকিয়াট্রিস্টের কাছে কাউন্সিলিংও করানো হয়েছে, এবং তারা অ্যাজ আ ডক্টর বলেছে এটা আমার মনের ভুল, আমার হ্যালুসিনেশন হচ্ছে, আমি দাদার কথা ভাবছি বলে আমি তাকে দেখতে পাচ্ছি। বাট বিশ্বাস করো, আমি তো আমার দাদাকে দেখছি না, আমি তো একটা কমপ্লিটলি অন্য রূপ দেখছি। মানে যে আমি এমনও নয় যে আমি প্রচন্ড নাচ টাচ ভালোবাসি তাই ওই ডান্স ফর্মটার কোনো একটা রূপকে আমি দেখতে পাচ্ছি। আমি নাচ মানে পারি না নাচ করতে। তো এই জিনিসটা হলো, নেক্সট অমাবস্যা অব্দি আমাকে ওয়েট করতে হলো, এবং দিনের পর দিন এগুলো ঘটতো, আমার মাও দেখতো। মানে একটা টাইমের পর গিয়ে না মানে আমার শরীরটা নিতে পারতো না, পুরো নিস্তেজ হয়ে গিয়েছিলাম, মানে ওঠার মতন ক্ষমতা ছিল না, সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতাম, মানে এরকম হয়ে গেছিল। তারপরে যখন ওই অমাবস্যা এলো সেদিন রাতের বেলা আর বলেছিল যে এরকম মানে ইয়ে করে না যেতে, মানে জোর সংখ্যায় যেতে, হয় 2জন নইলে 4জন, মানে যেহেতু বাবা মা আমি 3জন, তো 3জনকে যেতে বারণ করেছিল। আর বলেছিল যেহেতু মানে সন্তান যেহেতু, এই জন্য যদি মা যায় তাহলে আমার কোনো বিপদ থাকবে না। আর মাকে একটা জিনিস বলেছিল, মায়ের কোনো একটা ব্যবহৃত শাড়ি, সেই শাড়ির পাড় বা আঁচলের থেকে একটা অংশ ছিঁড়ে আমার কোমরে বেঁধে দিতে বলেছিল। মানে এইটা নাকি সবচেয়ে বড় রক্ষা কবচ। এটা আমি ওনার কাছেই প্রথম শুনেছিলাম। হ্যাঁ, তার আগে আমি কখনো এটা শুনিনি। তো মা সেটা করেছিল, নিজের পরার একটা শাড়ির ওই আঁচলের মানে যেটা দিয়ে আর কি শাড়িটা ফার্স্ট পরে ইন করে গুজে, সেইখান থেকে অংশ কেটে আমার কোমরে বেঁধে দিয়েছিল, এবং বলেছিল যে বাবা মা তো অবশ্যই যাবে, তার সাথে কেউ একজন ওর ভালো চায় এরকম কাউকে নিয়ে যেতে পারেন। তো কথা হয়েছিল বাবা মা, আমার ছোট পিসি আর আমি যাবো। ঠিক যাবো যখন, রাতের বেলা যাবো, সন্ধ্যেবেলায় বাবা মিষ্টি টিষ্টি মানে মিষ্টির দোকানে বলে রেখেছে। হ্যাঁ, যে এবং এটা ছিল কথা যে মিষ্টিটা কিনে কিন্তু ঘরে আসা যাবে না, মিষ্টিটা কিনে ডিরেক্ট গঙ্গার ধারে নিয়ে যেতে হবে। এবার রাত্রি 12:30টার সময় কোন মিষ্টির দোকান খোলা পাবে? এটা তো কোনো মিষ্টির দোকানই খোলা পাওয়া সম্ভব নয়।
তাও বাবা একজনকে বলে যে দাদা দেখুন খুব এমার্জেন্সি একটা ব্যাপার আছে, হ্যাঁ এরকম মিষ্টি লাগবে, আমি রাতের বেলা নিয়ে যাব। এবার সে বলেছে অত রাত, তখন বলেছে না আসলে বাইরে যাবে একজন, রাতে ট্রেন, তো নিয়ে গেলে তো নষ্ট হয়ে যাবে। তখন বলছে না না আমাদের দোকানের মিষ্টি নষ্ট হয় না। বলছে না দাদা আপনি ইয়ে থাকবেন, গেস্ট শাটারটা একটু খুলে রাখবেন, আমি ঠিক 12টা 12:15 নাগাদ এসে নিয়ে যাবো আপনার থেকে মিষ্টি। আমাদের গঙ্গার ধারের সামনেই ছিল মিষ্টির দোকান। তো সেই কাকুটাকে প্রথমের দিকে সে রাজি হচ্ছিল না, তারপরে পরে বাবা প্রথমে মিথ্যা কথা বলেছিল, তারপরে পরে বাবা তাকে সত্যিটাই বলেছিল যে আমার মেয়েটাকে নিলে বাঁচাতে পারবো না। তখন বলেছিল যে না, আমার জন্য যদি কারোর উপকার হয় তাহলে আমি 12টা কেন, আমি রাতে 3টে হলেও দোকান খোলা রাখবো। তো সেই কাকু দোকান খোলা রেখেছিল, আমাকে নিয়ে গেছিল, গিয়ে মানে যাবো আর কি সবকিছু ঠিকঠাক, এবং বলেছিল যে আমাকে সেদিন মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হবে। মানে মাকে বলেছিল যে আমাকে শ্যাম্পু করতে হবে, এবং আমার কোনো প্রবলেম থাকলে আমি যেতে পারবো না, জামা কাপড় সবকিছু ধোয়া কাচা করতে হবে, এবং ওইটা করে এসে ওই জামা কাপড় মানে আমাকে রাতের বেলা স্নান করতে হবে। বলেছিল গঙ্গায় স্নান করতে পারলে খুবই ভালো, কিন্তু তুমি যেহেতু মেয়ে অত রাতে তো ওটা করা সম্ভব না একা একা, তুমি বাড়িতে এসে স্নান করে তারপর ঘরে ঢুকবে, মানে এসে আগে ডিরেক্ট ওয়াশরুমে চলে যেতে হবে। তো সেইটার পরে ওই আমার মা আমি বাবা যাব আর পিসি যাবে। সন্ধ্যেবেলা আমার মায়ের প্রবলেম হয়ে গেল, আমার মা যেতে পারবে না। আমার বাবা বলছে যে না এরকম সমস্যা আসতেই থাকবে, আজকে করব মনে করেছি মানে যাতে ওই অমাবস্যাটাও আর কি পেরিয়ে যায়, আবার আরেকটা অমাবস্যার অপেক্ষা। তো সেই রকম একটা চান্স খুঁজছিল, কিন্তু আমার মাকে নিয়ে যাওয়া হয়নি। আমার জেঠিমা গিয়েছিল, আমি গেছিলাম, বাবা গেছিল, পিসি গেছিল। ওই কিনে রাতের বেলা মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে, তখন নভেম্বর মাসের লাস্টের দিকে কি ডিসেম্বরের শুরুর দিকে এরকম, আর ঠিক মনে নেই এক্স্যাক্টলি। ওই গঙ্গার পাড়ে দাঁড়িয়ে রাত্রির 1টা না 1:15টার সময় আমি ওই জিনিসটা করে তারপরে ফাইনালি আমি আস্তে আস্তে আর কি ভালো হই। এবং তারপরে ওই জেঠুকে জিজ্ঞাসা করা, জেঠু না মানে ওই দাদুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মানে যে চলে গেছে সেটা বুঝবো কি করে। তখন বলেছিল যে কিছু একটা শুভ ইঙ্গিত পাবেন, মানে কোনো একটা ঠাকুরের কিছু একটা হয় স্বপ্নাদেশ পাবেন, বা ঘরে কোনো একটা ঠাকুরের মূর্তি এরকম কিছু একটা ঠাকুরের একটা পায়ের ছাপ এরকম কিছু কিছু একটা পাবেন, সেটা কি পাবেন সেটা বলা মুশকিল, ঠিক আছে। এবং সেটা মানে কোনো একটা মানে কি বলবো আদ্যা শক্তিরই কিছু একটা পাবেন, মানে এমন নয় যে মানে মহাদেব বা কি বলবো গণেশ এরকম কিছু পাবেন না, আদ্যা শক্তি মানে তারা মা কালী মা এই রিলেটেডই কিছু একটা পাবেন। তো ফাইনালি আমার জানুয়ারি মাসের শুরুতে পক্স হলো, জেনারেলি বলা হয় যে ওটা তো শীতলা মা। তো তখন গিয়ে আমি ওই পক্সটা সারলো, তারপরে গিয়ে আস্তে আস্তে আমি সুস্থ হলাম। মানে এইটা ছিল ফার্স্ট ফেজ ঘটনাটা। বুঝলাম। মানে এই যে ঘটনাটা ঘটলো এরপরেও তুমি আমাকে বলেছো যে তোমার মানে এরও 2-3 বছর পর আবার তোমার সাথে কিছু একটা আবার রিপিটেশন হয়েছে, আবার রিপিটেশন হয়েছে, সেম জিনিসটারই রিপিটেশন হয়েছে। হয়েছে। ও আরেকটা কথা বলা ভালো, আমাকে ওই যখন জল পড়ে দিল ঝেড়ে দিল, তারপরে আমাকে হাতে একটা মাদুলি দিয়েছিল পরার জন্য, এবং মাদুলিটার নিয়ম ছিল যে ওটা পরে কোনো ওই শ্রাদ্ধ বাড়ি মানে ওই কোনো আর কি আতুর ঘর আর মরা ছোঁয়া যাবে না, ঠিক আছে। হ্যাঁ, কোনো কবচ যদি আমাদেরকে দেওয়া হয় তখন এটা হ্যাঁ বলে দেয় যে আমরা হসপিটাল, শ্মশান, আতুরঘর ওগুলোতে গেলে খুলে যেতে হবে, হ্যাঁ খুলে যেতে হয়। বা শ্রাদ্ধ বাড়িতে গেলে খুলে যেতে হবে। একদমই তাই। এবার এই ঘটনাটা ঘটেছে তখন মানে এই হিসেব মতো এই ঘটনাটা শেষ হতে হতে না আমি ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠে গেছি। মানে এতদিন ধরে চলেছে আমার সাথে যে এই ঘটনাটার এক্সটেনশনটা। এবং বলা ভালো এটা সাইড এফেক্ট কিন্তু পড়েছিল আমার উপর। ফার্স্ট অফ অল তো হচ্ছে আমি প্রচন্ড রোগা হয়ে গেছিলাম, আর সেকেন্ডলি হচ্ছে আমার মাথা থেকে মানে পুরো মুঠো মুঠো চুল উঠে গেছিল, পুরো টাক হয়ে গেছিলাম। আর পরে জানা গেছিল যে ওটা আমার ম্যালেরিয়া হয়নি, আমার টাইফয়েড হয়েছিল, আমার ভুল ট্রিটমেন্ট হয়েছিল। অনেক পরে গিয়ে আমার ধরা পড়েছিল টাইফয়েড। তারপরে তো ডাক্তার দেখিয়ে পুরো লিভারটাই আমার মানে এনলার্জ হয়ে গেছিল। হ্যাঁ প্রচুর মানে হাই বিলিরুবিন বিলিভারডিন ও সব মানে এসজিপিটি এসজিওটি রেশিও বিশাল, মানে খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল। দীর্ঘদিন ধরে তুমি যদি জিনিসটা আনডায়াগনাইজ থাকে বা মানে কোনো ট্রিটমেন্ট পাইনি, তাহলে জিনিসটা একটা টাইফয়েড যে পর্যায়ে আর কি যেতে পারে সেই পর্যায়ে আর কি পৌঁছে গেছিল। তো তখন গিয়ে তারপরে ওই মাথা থেকে চুল উঠতো। এবার জেনারেলি এটা মানুষ বলবে যে টাইফয়েডের জন্য চুল উঠছে, কিন্তু টাইফয়েডের চুল ওঠাটা আর এটার চুল ওঠাটা একটু ডিফারেন্ট ছিল।
টাইফয়েডের চুলটা হয়তো আঁচড়াতে গেলে অনেকটা চুল পড়ছে, বাট এটা আমি ঘুম থেকে উঠে দেখতাম বালিশের মধ্যে এক গোছা চুল, মানে সে মনে হচ্ছে কেউ মাথা থেকে চুল ছিঁড়ে বালিশের মধ্যে রেখে দিয়েছে। ঠিক এই জিনিসটা আমি মানে এক্সপেরিয়েন্স করেছি। তারপরে তো এই তাবিজটা দেওয়ার পরে আমি ঠিকঠাকই ছিলাম। এবার নেক্সট ঘটনাটা মানে অনেকটাই বড়, মানে এরকমই বড়, তো ওটা যদি নেক্সট কোনো দিন বলা যায় তাহলে আমার মনে হয় বেটার হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি চেষ্টা করব যে এই ঘটনার পরে যে ঘটনাটা ঘটেছিল সেটা যাতে, মানে তুমি যে ঘটনাটা আজকে আমার সাথে শেয়ার করলে, আমি যে স্টান্ট, ঠিক আছে, মানে এই ঘটনাটা আমার মাইন্ডে ফ্ল্যাকচুয়েট করতে থাকবে। সিরিয়াসলি আমি ভাবছি, তোমার কাছে আমি শুনছি ঘটনাটা, কিন্তু আমার ইমাজিনারি ভিশনে আমার না, মানে আমি পুরো দেখতে পাচ্ছিলাম ইনসিডেন্টটা। তো আমি জানি না আমার কি বলা উচিত, বাট এটা সত্যি মানে এত প্যাথেটিক একটা ইনসিডেন্ট তুমি যেটা আজকে শেয়ার করলে। আমি এর আগে প্রচুর ঘটনা শুনেছি অনেকের কাছে, অনেকের ঘটনা আমি আমার চ্যানেলে বলেছি, ঠিক আছে, পডকাস্টের থ্রুতে, কিন্তু আজকে তুমি যে ঘটনাটা বললে, মানে সত্যি এবং গায়ে কাঁটা সত্যি দেওয়ার কথা মতন বলতে ঘটনা। এই ঘটনাটা মোস্ট অফ দ্য লোক বিশ্বাসই করে না, ভাবে হয়তো আমি বানিয়ে বলছি, বা ওই মানে হয় না একটু মানে কি বলবো অ্যাটেনশন পাওয়ার জন্য বলছি। বাট বিশ্বাস করো দাদা, এটা আমি আমার লাইফ দিয়ে এক্সপেরিয়েন্স করেছি। মানে আজকে ওই দাদু যদি না থাকতেন, আমার ছোট মাসিকে মানে আমি কি বলবো, আমার সেকেন্ড মাদার বলতে পারি, মানে তার জন্যই তো আমি আজকে আমার লাইফটা পেয়েছি। নাহলে আমি জানি না আমি কোথায় চলে যেতাম, কি হতো আমার পরিণতিটা কি হতো অ্যাকচুয়ালি। মানে আজকে যে আমি বেঁচে আছি, আমি সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে আছি, আমি একটা ভালো লাইফ লিড করছি, সেটার জন্য মানে মানে কিছু তো একটা পজিটিভ এনার্জি অবশ্যই আছে, যেটা আমাকে নিশ্চয়ই, অতটা নেগেটিভ থেকে বের করে আমাদের এনেছে। ইউনিভার্সে যেমন নেগেটিভ রয়েছে তেমন পজিটিভও রয়েছে, আর নেগেটিভের অবশ্যই। হাত থেকে বাঁচতে আমরা সবসময় পজিটিভের শরণাপন্ন হই। তো একটা, হ্যাঁ এটা ঠিক যে তোমার সাথে যে ঘটনাটা ঘটে গেছে, হয়তো তুমি সেটা ডিজার্ভ করতে না, হয়তো অন্য কোনো কিছুর এফেক্ট তোমার উপর দিয়ে চলে গেছে, যেহেতু হ্যাঁ তোমার হ্যাঁ। দাদার সাথে তোমার একটা বন্ডিং ছিল, ঠিক হুম। আছে, ফ্যামিলির একটা রিলেশন ছিল, তো কোনো না কোনো একটা কারণ হয়তো খুঁজলে পাওয়া যেতে পারতো। কিন্তু মানে সত্যি আজকে গায়ে কাঁটা দেওয়ার মতন একটা ঘটনা শুনলাম। আমি নিজে খুব স্টান্ট আজকের মানে আমি এপিসোডটা যখন পাবলিশ করব তখন হয়তো আমার অডিয়েন্সও একই রকম ভাবে রিলেট করতে পারবে এই ঘটনাটাকে। তো কেউ খুবই হয়তো ভালো কোনো লাগলো। এক্সপ্লেনেশনও দিতে পারবে, আমি জানি না, আমি অবশ্যই তো নিজে কোনো এক্সপ্লেনেশন খুঁজে পাইনি ঘটনাগুলোর। বাট কেউ যদি এটার কোনো এক্সপ্লেনেশন পায়, অবশ্যই আমি সেটা অবশ্যই শুনবো। তো দেখা যাক সবার কিরকম কি রেসপন্স আসে। অবশ্যই অবশ্যই, আর এর পরে যে ঘটনাগুলো তোমার সাথে ঘটেছিল সেটা আমি এই এপিসোডের পরের এপিসোডেই আবার নেব, ঠিক আছে, তোমার থেকে। ওকে ওকে হ্যাঁ, যাতে ওকে। কি হয় আমার অডিয়েন্স কন্টিনিউয়েশনটাকে বজায় রাখতে পারে হুম দুটো হুম হুম। ঘটনার সাথে, তাহলে তারা এইটা মানে এই পার্টটা শুনেই পরের পার্টে আবার যেতে পারবে। তো তবে এইটুকু জিনিস বলতে পারি, এই ঘটনাগুলোর থেকে নেক্সট গুলো আরেকটু বেশি মারাত্মক, মানে ওটার ইন্টেন্সিটিটা আরেকটু বেশি ছিল, হয়তো টাইমটা কম ছিল, বাট হুম, নেক্সট ইনসিডেন্ট গুলোর ইন্টেন্সিটিটা আরেকটু বেশি ভয়ঙ্কর ছিল। নিশ্চয়ই নিশ্চয়ই, তাহলে এর পরের এপিসোডেই আমরা পরের ঘটনাটা শুনে নেব। তো খুব খুব ভালো লাগলো, মানে ভালো লাগার থেকে বেশি বলবো যে খুব ভয় পেয়েছি আজকে। আমি জেনুইনলি তোমার মুখে ঘটনাটা শুনে আমি নিজে ভয় পেয়েছি, ঠিক আছে। আমি এখন বাড়িতে একা রয়েছি, আমি একা থেকে পুরো বাড়িতে তোমার কাছ থেকে আজকে আমি রেকর্ডিংটা নিলাম। তো আমার রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছিল তুমি যখন বলছিলে ঘটনাটা। তো নেক্সট এপিসোডটাও আমি তোমার থেকেই নেব, নেক্সট এপিসোডের ঘটনাটাও তোমার এই ঘটনার পরে যেগুলো হয়েছিল সেগুলোই আমি শুনবো, শুনে আমার অডিয়েন্সকেও শোনাবো। তো থ্যাংক ইউ সো মাচ এই ঘটনাটা শেয়ার করার জন্য, মানে আনএক্সপেক্টেড একটা ঘটনা আমি আজকে শুনলাম, এটার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। গল্পওয়ালা পরিবারের পক্ষ থেকে তোমাকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি। তো তুমি প্লিজ রেডি থেকো যাতে আগামী পডকাস্টে তোমার পরের ঘটনাটা আমরা শুনতে পারি। একদম অবশ্যই, আর আমার তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ, বিকজ অনেকদিন পরে এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে আমি বলতে পারছি নিজের এক্সপেরিয়েন্সটা। আর জেনারেলি না কেউ শুনতে চায় না, এই ধরনের ঘটনা হলে তো আরোই শুনতে চায় না, সবাই হেসে উড়িয়ে দেয়। বাট যার সাথে হয় একমাত্র সেই ফিল করে যে অবশ্যই তাই। জিনিসটা কতটা মারাত্মক ছিল। আর তার কারণটা কি, মানে এর একটা ব্যাপার হচ্ছে, তুমি আমাকে বলেছিলে যাতে তুমি আমায় পাঠাবে আর আমি আমার ভয়েসে ঘটনাটা শোনাবো। হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ। তুমি ইনস্টাগ্রামে যখন আমাকে একটু বলেছিলে ঘটনাটা, কিছুটা আমায় যখন এক্সপ্লেন করেছিলে, আমি তখনই চেয়েছিলাম যাতে এই ঘটনাটা তোমার সাথে ঘটেছে তো ব্যক্তিগতভাবে, তাই হ্যাঁ তুমি হ্যাঁ। ন্যারেট করো, তুমি সবাইকে শোনাও। সেই কারণেই আমার ঘোষলি কল রেকর্ডিং এতদিন পর আমি আবার একটা অ্যাটেম্প্ট নিলাম আজকে। তো আচ্ছা। তো মাঝখানে দেখা মানে যাক। আমার অডিয়েন্স তো সব সময় চায় যাতে আমি সামনে বসে ঘটনা শোনাই, বাট আমার হুম হুম। বিশ্বাস এই ঘটনাটা তারা তোমার মুখ থেকে শুনে সব থেকে বেশি ভয় পাবে, আর তাদেরও সব থেকে বেশি ভালো লাগবে। তো এর পরের এপিসোডের জন্য আমাকে রেডি থাকতে হবে, যাতে আমি তোমার কাছ থেকে কত তাড়াতাড়ি ঘটনাটা শুনবো আমি সেটার জন্য ওয়েট করব।
একদম একদম। হ্যাঁ, তো থ্যাংক ইউ সো মাচ, আবারও থ্যাংক ইউ বলছি ঘটনাটা শেয়ার করার জন্য। তো ভালোভাবে থেকো, নিজের খেয়াল রেখো। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Spotify original horror podcast. তো কেমন লাগলো আজকের এপিসোডটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এই ঘটনার পরের পর্বের জন্য তোমরা কারা কারা অপেক্ষা করছো সেটা কিন্তু জানাতে ভুলো না। আর তোমরাও যদি চাও তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকমই কোনো রিয়েল লাইফ হরর ইনসিডেন্ট আমার সাথে শেয়ার করবে, তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো। আর তোমরা যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করে দিও, কারণ গল্পওয়ালা আমাদের প্রত্যেকের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী শনিবার আসছি আজকের ঘটনার পরবর্তী পর্ব নিয়ে।